দুটো একদম ইকুয়ালাইজ টেম্পারেচারে চলে এলো বা ইকুইলিব্রিয়ামে চলে এলো, সাম্যাবস্থায় চলে এলো, সাথে সাথে তাপের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। যে যার ভর বেশি তাকে উত্তপ্ত করতে বা তাকে গরম করতে বেশি তাপ লাগবে, তাহলে তাপ যার মানে ভর যার বেশি তার তাপও বেশি লাগবে। তাহলে ভরের সাথে তাপের সম্পর্কটা কিরকম সম্পর্ক বলো তো? ক্লিয়ার? তাহলে এই কারণেই কিন্তু আমরা সেক দেওয়ার পদার্থ হিসাবে জলকে ব্যবহার করি, ঠিক আছে? কারণ জলের আপেক্ষিক তাপটা সর্বাধিক। তাহলে আমরা আপেক্ষিক তাপের ফর্মুলা ক্লিয়ার? তাহলে হ্যালো 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 সকলকে, ওয়েলকাম 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 টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন। তো তোমাদের আজকে কিন্তু একটা খুব ছোট্ট পুচকুদের নিয়ে আজকে আমার ক্লাস। এতদিন তো ক্লাস 9-10রা ক্লাস করেছে আমার কাছে, এখন কিন্তু তোমাদেরকে পালা। তোমরা মানে কারা? ক্লাস 8-এর যে ছানা পোনারা রয়েছে তারা, আমাদের ছোট্ট 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 পুচকু পার্টিরা। এতদিন তো আমরা বাচ্চা পার্টি বলতাম, এখন হচ্ছে তোমরা পুচকু পার্টি। তো আশা করি আমাকে তোমরা চেনো। যদি নাও চিনে থাকো, আমি তোমাদের সুহেনা ম্যাম, তোমাদের সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স যে পার্টটা তোমাদের সিলেবাসে রয়েছে তার আমি মেন্টর। তো আপাতত ক্লাস করতে করতে চিনে যাবে। মজা করি, আমি মজা করে পড়াই, তোমাদের ভালো লাগবে আশা করি ক্লাস। কারণ সব সময় বোরিং ওয়েতে পড়লে একটু আমাদের বোর লাগে, তাই না? তো একদম সায়েন্স যেহেতু আমাদের আশেপাশে দুনিয়ার চারিদিকে সায়েন্স, সায়েন্স ছাড়া কিছু নেই পৃথিবীতে, তাই না? তো সায়েন্সটাকে আমাদেরকে উপভোগ করতে হবে। শুধু যদি বইয়ের কতগুলো পাতার মধ্যে সায়েন্সকে আটকে রেখে দিই তাহলে কিন্তু ওইভাবে করা যাবে না। তো সায়েন্সকে কিন্তু উপভোগ করতে হবে এবং সেই জিনিসটাকে আমাদের পারিপার্শ্বিক লাইফে যেটা হচ্ছে তার সাথে কিন্তু জিনিসগুলোকে রিলেট করতে হবে। যেহেতু আমি সায়েন্স তোমাদেরকে পড়াবো, আর বাকি পার্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে সঞ্জয় স্যার পড়াবে। লাইফ সায়েন্সের পার্টটা সঞ্জয় স্যার পড়াবে, আর ফিজিক্যাল সায়েন্সের পার্টটা আমি পড়াবো। তো বাকিরা যারা হতেই পারে যে আমার এই ভিডিওটা 9-10-এর বাচ্চারাও দেখছিস, কারণ তোদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু তোরাও চ্যাপ্টারগুলোকে একবার রিভাইজ হিসাবে দেখে নিতে পারিস হাই স্পিডে। বাট মেন ক্লাস কিন্তু আমাদের নতুন ছোট্ট পুচকু পার্টিদের, সেটা হচ্ছে ক্লাস 8-এর ছানাপোনারা। আশা করি তোমরা খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ব্যাচটাকে অনেক দিন বাদে তোমাদের সামনে লঞ্চ করছি। তোমাদের অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষা শেষ, এখন তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিতে যাবে। তো হ্যাঁ, আমরা একটু লেট করে ফেলেছি, কারণ দেখো আমরা চিন্তা করেছিলাম যে একদম জানুয়ারির মাস থেকেই 8টাকেও ইকুয়ালি প্রায়োরিটি দেওয়ার। তো সেটা কোনো কারণে কারণে আমাদের কিছু ইন্টারনাল ইস্যুর কারণে ওটা সেই মুহূর্তে ইমপ্লিমেন্টেশন হয়নি। তো কোনো ব্যাপার না, তোমাদের এইটুকু আমি কথা দিতে পারি। আমি কেন, এটা হচ্ছে পিডব্লিউকে যারা ভরসা করো তারা তোমরা জানো এই এতগুলো স্টুডেন্ট, এত বিশাল পৃথিবীর আমাদের একটা রয়েছে, তো প্রত্যেকে জানো যে আমরা কখনো ভরসা তোমাদেরকে ব্রেক করব না। তো আমরা যেরকম তোমাদের দায়িত্বটা নিচ্ছি যে হ্যাঁ আমরা ক্লাস 8 যখন শুরু করছি তো সেটাকে শেষ করার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের। হতে পারে এখন একটু ক্লাস বেশি যাবে, কিন্তু আমরা তো আমাদের মতো সিলেবাসটাকে নিশ্চয়ই শেষ করব। আর তোমাদের দায়িত্বটা কি? আমরা আমাদের দায়িত্ব একদম অক্ষরে অক্ষরে পালন করব। তোমাদের দায়িত্বটা হচ্ছে ভিডিওগুলোকে দেখা, অর্থাৎ আমরা ভিডিও দিচ্ছি, এদিকে তোমরা ক্লাস করছো না। আমরা কিন্তু ডেইলি তোমাদেরকে শিডিউল দিয়ে দিয়েছি, অ্যাপে তোমরা শিডিউল পেয়ে গেছো, শিডিউল তোমরা জানো। তো তোমরা কোন দিন কোন ক্লাস হবে সেগুলো জেনে গেছো। সো আজকে তোমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাস অলরেডি রিয়া ম্যামের ক্লাস দেখে নিয়েছো, আর তারপরেই আমার ক্লাস দেখছো। সো আমাদের একটা প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হয়ে গেছে যে কিরকম ভাবে ক্লাস প্যাটার্নটা হবে। তো যারা যারা জানো না, একদম নতুন যারা আমাদের চ্যানেলে, তাদেরকে বলবো একটু আমাদের সাথে থাকো, দেখবে একদম মজা করে ক্লাস হবে। শুধুমাত্র গতানুগতিক ওয়েতে ক্লাস আমাদেরও ভালো লাগে না, আমাদের একদমই তো ভালো লাগে না। মজা করে ক্লাস করব, হুল্লোড় করে ক্লাস করব, সায়েন্সটাকে আমরা ফিল করব নিজেদের লাইফে, এবং দেখবে যে ক্লাস 8-এর সায়েন্স তোমাদের কাছে একদম জল ভাত হয়ে যাবে। আর ক্লাস 8টাকে কেন তোমাদের এত জোর দেওয়া হচ্ছে, কেন আমরা ক্লাস 9-10-এর চ্যানেল হয়েও ক্লাস 8-এর চ্যানেল মানে ক্লাস 8-এর জন্য আমরা ব্যাচ লঞ্চ করলাম, সেটা ফ্রি ব্যাচ হোক যাই হোক না কেন এই লঞ্চটা কেন করা হলো বলো তো? ক্লাস 8টা কিন্তু তোমাদের ক্লাস 10-এর সাথে প্রচুর মিল রয়েছে, এবং তোমাদের যদি ক্লাস 8 থেকেই কনসেপ্ট বিল্ডিংটা না হয়, মানে শিকড় যদি মজবুত না হয় না,
তাহলে কিন্তু তোমরা একটা টাইমে গিয়ে মুখ থুবড়ে পড়বে। তো ওই জন্য দেখবে অনেকের এখনো পর্যন্ত যারা আমাদের ধরো ব্যাচে রয়েছে তাদের অনেকেই কিছুতে সমস্যা, যে হয়তো প্রিভিয়াসে মানে ইয়ারগুলোতে সেই সময় কি ছিল, করোনা ছিল, এই ছিল, ওই ছিল, এই করতে করতে ফাঁকি মেরে গেছে, শুরু করেনি সেরকম পড়াশোনা সেই সময় জাস্ট বইয়ের পাতা মানে উল্টে উল্টে দেখে গেছে। তো এটাতে কি হয়, ক্লাস 10-এ গিয়ে 12-এ গিয়ে যখন আসল বোর্ড এক্সামগুলো দেওয়া হবে না, তখন যদি তোমাদের শিকড়টা মজবুত না থাকে তো কি হবে, তোমাদের মুখ থুবড়ে পড়তে হবে। যে তখন মনে হবে ইস ক্লাস 8 ক্লাস 7 এগুলো যদি একটু ভালো করে পড়া হতো তাহলে বোধহয় আমরা জিনিসগুলোকে আরো ভালো করে বুঝতে পারতাম, আরো জিনিসটাকে ভালো করে ফিল করতে পারতাম। এই একটা যাতে আফসোস তোমাদের লাইফে না থাকে, তাই জন্যেই কিন্তু আমাদেরকে এই পদক্ষেপটা নেওয়া। এবং আমরা শিওর যাতে তোমরা এই পদক্ষেপে সাপোর্ট করছো আর সাপোর্ট করবেও। আস্তে আস্তে আমাদের ফ্যামিলি অনেক বাড়বে, অলরেডি আমাদের সাথে অনেক বাচ্চা জুড়েছে এবং আরও জুড়বে, এইটুকু আমি বিশ্বাস রাখি। তো চলো শুরু করা যাক। আর তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আজকে থেকে ক্লাস স্টার্ট হবে, আজকে থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবং যেহেতু তোমাদের সেকেন্ড সামেটিভ প্রথমে এখন পরীক্ষা, এখন আমাদের মেন উদ্দেশ্য কি, সেকেন্ড সামেটিভটাকে টার্গেট করা। ফার্স্ট সামেটিভে যা হয়ে গেছে, এখন সেকেন্ড সামেটিভ যে 40-এ হবে দারুণ করে পড়বো এবং 40-এ 40ই আমাকে পেতে হবে। এবং একটা কোশ্চেনও যাতে আমাদের মিস না যায়, কোনো কিছু বুঝতে যাতে অসুবিধা না হয়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। তো তাই জন্যই কিন্তু আমরা সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করছি। এবং ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভের আমরা দেখো ডিফারেন্ট স্কুলের সিলেবাস আলাদা হতেই পারে। আমরা তো স্কুলের সিলেবাস, এক একটা স্কুলের সিলেবাস ধরে করানো তো পসিবল নয়। আমরা কিন্তু ফলো করব মধ্যশিক্ষা পর্ষদ যেই প্যাটার্নের সিলেবাস ফলো করছে, অর্থাৎ যে সমস্ত স্কুল মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ফলো করে প্রত্যেকটা ইউনিটের সিলেবাস ওইভাবেই দিচ্ছে, তাদের পক্ষে কিন্তু এটা সুবিধাজনক। আর যারা ফলো করছেও না, তোমাদের অ্যানুয়ালে বা কোনো না কোনো সামেটিভে তো এই চ্যাপ্টারগুলো থাকবে। তো বাস আবার কি, ভিডিওগুলো চ্যানেলে থাকবে, ফ্রিতে পাচ্ছ, ফ্রি তো ফ্রিতে পাচ্ছ, তার সাথে সাথে রেকর্ডেড ভার্সনে থেকে যাচ্ছে, ক্লাস নোটস পাচ্ছ। হ্যাঁ, ক্লাস নোটসটা তুমি ইউটিউবে পাবে না, তোমাকে তার জন্য অ্যাপে যেতে হবে। অ্যাপে গিয়ে নোটটাকে তুমি পাবে, ব্যাচের নামটা সার্চ করবে এবং অ্যাপের নোট তুমি ডাউনলোড করতে পারবে। তাছাড়াও আমরা যখন এক একটা করে চ্যাপ্টার শেষ করব, শেষ করার পর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন যাবে। ধরো আমি আজকে যেমন তাপ চ্যাপ্টারটা পড়াবো, তাপ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমার আই থিঙ্ক 3টে লেকচার লাগবে তাপ চ্যাপ্টারটা শেষ করতে। শেষ হয়ে গেলে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পুরো একটা প্র্যাকটিস সেট অ্যাপে পাবে। অ্যাপে যাওয়ার জন্য তোমাদের ফোন নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো সেই প্রসেসগুলো অলরেডি তোমাদের সঞ্জয় স্যার ব্যাচ লঞ্চের দিন দেখিয়ে দিয়েছে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে একদম লেটস গো, তো পড়াশোনায় ফিরে যাওয়া যাক। আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার রয়েছে হচ্ছে ভৌত পরিবেশের আন্ডারের তাপ। দেখো আমাদের ভৌত পরিবেশের আন্ডারে টোটাল 4টে চ্যাপ্টার রয়েছে, বলচাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ আর আলো। ঠিক আছে, তো তার মধ্যে ফার্স্ট সামেটিভে অলরেডি যে চ্যাপ্টারটা ওটা হয়ে গেছে, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল হয়ে গেছে। সেকেন্ড সামেটিভে রয়েছে আমাদের তাপ চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। তাপ চ্যাপ্টারের মধ্যে আজকে কি কি পড়বো দেখা যাক। আজকে আমাদের টপিক কভারে রয়েছে তাপ কি। এই দেখো এখন যা ওয়েদার, প্রচন্ড দাবদাহ চলছে বাইরে, সূর্য একদম পারলে তোমাকে গিলে খায়। সেই দেখেছিস গ্লুকন্ডির অ্যাডটা দেয় যে মানে বাইরে বাচ্চারা খেলছে আর সূর্য একদম পাইপ দিয়ে মাথা থেকে সমস্ত রসকস সব শুষে নিচ্ছে। এখন কিন্তু এই যা গরম, জুন মাস, মানে জুলাইতে কবে বর্ষা আসবে তার নেই ঠিক, কিন্তু দারুণ গরম। মানে এই গরমের মধ্যে তাপ চ্যাপ্টারটা পড়ার ফিলই আলাদা, তাই না? মানে আমাদের একদম লাইফ সিচুয়েশনের সাথে একদম আমাদের রিলেট করতে পারবো। তো এই গরম ওয়েদার, তার সাথে গরম চ্যাপ্টার তাপ। তো চলো শুরু করা যাক। এরকম কারা করিস স্কুল ফুল থেকে এসে একদম আমরা হাঁপিয়ে হুপিয়ে যাই। দেখ আমরা এসেই মানে হাঁপিয়ে এসেই কি করি, একদম মানে ব্যাগ রেখে একদম ফ্যানের তলায় হ্যাঁ করে এই যে আমাদের পুচকু সোনা, তোমাদের মতো অবস্থা এখন। তো এই পুচকু সোনার মতো আমরা তখন ফ্যানের তলায় জাস্ট কি উপভোগ করি, ওই যে ঘেমে নিয়ে যে এসছি ব্যাপারটা, যখন ফ্যানের তলায় বসি না ওই ঘামটা দেহের মধ্যে শুকায়, ঠিক আছে, তখন ঘামটা আমাদের দেহ থেকে বাষ্পীভূত হয় মেনলি। এই বাষ্পীভবনের সময় কি করে বলতো, আমাদের বডি থেকে তাপ
শোষণ করে নেয় এবং সেটাকে আমরা লিন তাপ বলবো। আসছি সমস্ত কিছু পড়বো, মানে সবকিছু তো সায়েন্স, বুঝতে পারছিস যে সমস্ত কিছু কিন্তু সায়েন্স। যে তুই মানে ঘেমে নিয়ে বাইরে থেকে আসলি বাড়িতে এবং এসে কি করি আমাদের এটা ন্যাচারাল মানে একদম যে জাস্ট ফ্যানের তলায় বা এসির তলায় এসে হাত করে আমরা শুয়ে পড়লাম বা দাঁড়িয়ে পড়লাম, তাতে দেখবি খুব মানে ঠান্ডা একটা ফিল হয়। কারণ কি তখন ঘাম হয়ে আছি, ঘাম অবস্থায় ঘামটা তখন শুকাতে থাকে বা বাষ্পীভূত হতে থাকে এবং যখন শুকানোর জন্য যে বাষ্পীভবনের লিন তাপটা সে তখন আমাদের বডি থেকে শোষণ করে, আর তখন তাপ আমাদের শোষণ হচ্ছে মানে তাপ বেরিয়ে যাচ্ছে, ফলে আমাদের বডিটা ঠান্ডা কুল, মানে ঠান্ডি ঠান্ডি কুল কুল এই ফিলিংটা আমরা পাই। ঠিক আছে, সো সেই তাপ ব্যাপারটা কি সেটা আজকে জানবো। তার সাথে সাথে জানবো হচ্ছে উষ্ণতা কি। উষ্ণতা কি জানবো। তাপ আর উষ্ণতা কিন্তু সেম না। অনেকের এই মিসকনসেপশনটা কিন্তু থাকে যে তাপ আর উষ্ণতা কি সেম, যে তাপ আর উষ্ণতা তো একই রকমের না, গরম তাপ একই একই ব্যাপারটা কিন্তু এক নয়। তো সেটা কি সেটা জানবো। নেক্সট হচ্ছে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা জানবো। আর আজকের সব থেকে ইম্পর্টেন্ট টপিক কি, কানে কানে শুনে যাও, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস চ্যাপ্টার। স্পেসিফিক হিট ক্যাপাসিটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলো তোমাদেরকে বলে দেবো, যদি কোনো এমন স্টুডেন্ট থাকো যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদেরও সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট আমরা কিছু এই আপেক্ষিক তাপ রিলেটেড কিছু অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে, কিন্তু অঙ্ক রয়েছে যেরকম বলচাপে অঙ্ক রয়েছে, যেরকম আমাদের তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টারে অঙ্ক রয়েছে, সেরকম তাপের চ্যাপ্টারও অঙ্ক রয়েছে। তো ঝটপট করে শুরু করা যাক। তো চলো, প্রথমে কিন্তু আমরা পড়বো হচ্ছে এই দেখো একদম গ্রীষ্মের দাবদাহের এটা কি, এটা হচ্ছে কি থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কি মাপা হয় রে? জ্বর ফর তো প্রত্যেকেরই হয়েছে। এখনকার দিনে তো ডিজিটাল থার্মোমিটার চলে এসেছে। আগেকার দিনে কি ছিল জানিস? পারদের, এখনো হয়তো কারুর বাড়িতে রয়েছে পারদ থার্মোমিটার ইউজ হতো, যার মধ্যে একদম এরকম লম্বা পারদের পাড়া থাকতো এবং এটা হচ্ছে সেই পারদের পাড়া। এখন কি হয়, এখন হচ্ছে আমাদের বাইরের টেম্পারেচার প্রায় 40 to 42, বাট ফিলস লাইক 100 ফিলস লাইক 50 ডিগ্রি। তো এই তাপ আমাদের আসল আজকের মেন হিরো। ঠিক আছে, তো হিরোর সম্পর্কেই আজকে আমরা জানবো। তো স্টার্ট করি যে তাপ কি। তাপ কি, এই যে আমরা মানে খুব যখন গরম, এই যে সূর্য থেকে এত পরিমাণে কি আসছে, আমরা বলি তাপ আসছে। তো তাপ ব্যাপারটা কি? তাপ আসছে বলতে তাপ কি? এই যে আগুনের সামনে শীতকালে যখন আমরা মানে আগুনের সামনে আগুন পোয়াই, মানে আগুন পোয়াই বলতে কি আমরা কি বলি? তাপ নিচ্ছি। আরে তাপ ব্যাপারটা কি হচ্ছে? তাপ কি নিচ্ছি মানে তাপ কি জিনিস? আমরা তাপ নিচ্ছি মানে এই যে সূর্য থেকে কি আসছে, বা ওই যে আগুনের যে কাঠের থেকে যে আগুনটা বেরোচ্ছে সেখান থেকে আমরা কি বেরোচ্ছে যেটাকে আমরা গ্রহণ করছি এবং ঠান্ডা থেকে আমরা গরম হয়ে যাচ্ছি। তো কিছুই না, তাপ হলো এক প্রকার শক্তি। যেমন আমাদের এখন চারপাশে আলোক শক্তি রয়েছে, দেখ চারপাশে টিউবলাইট ফিউবলাইট সব আলো। আলো যেমন একটা শক্তি, যেমন আমাদের শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা ছোটবেলা থেকে জানি। শক্তি কি? শক্তি মানে হচ্ছে কোনো কার্য করার ক্ষমতাকে আমরা শক্তি বলি। অর্থাৎ আমি এই যে ভজভজ করে কথা বলে চলেছি, এই যে এত কথা বলছি, আমার বডিতে যদি শক্তি না থাকে তাহলে কি আমি এতক্ষণ ধরে বকবক করতে পারতাম, বা আমি এতক্ষণের কোনো কাজ করতে পারতাম না। তো শক্তি মানে হচ্ছে কোনো কিছুর কাজ করার ক্ষমতাকে বা কার্য করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি। তো মনে রাখবে যে শক্তি কি জিনিস? শক্তি মানে হচ্ছে কার্য করার ক্ষমতা, কার্য করার ক্ষমতা। এবার কি মানে এটা? কোনো কিছু কাজ করার জন্য যে আমাদের ক্ষমতা বলবো না, সামর্থ্যটা বেটার, কার্য করার সামর্থ্য। অর্থাৎ কোনো কাজ করতে গেলে আমাদের বডিতে শক্তি দরকার। এবার আপনি বললেন তাপ একটা শক্তি, তাহলে তাপ আবার কি কাজ করছে? দেখবি তুই যখন এক্সাম্পল একটা ধরে নে, যে ধর তুই ভাত রান্না করছিস। জীবনে তো কেউ রান্না বান্না করিস না, মা রান্না করে দেখিস অ্যাটলিস্ট। তো ভাত রান্না করার সময় দেখা হয় যে ভাতের যে হাঁড়ির যে ঢাকনাটা কি হয়, অনেক সময় দেখবি এরকম যখন ভাতের মানে ওই জলটা ফুটতে থাকে, তো ওপরের ঢাকনিটা এরকম ডং 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 করে কাঁপতে থাকে। ঠিক আছে, এরকম এরকম নাচতে থাকে। তার মানে কি হচ্ছে বলতো? আমি গ্যাস থেকে মানে আগুন দিচ্ছি, আগুন দেওয়ার ফলে ওই যে জল মানে
জলের যে হাঁড়িটা রয়েছে বা ভাতের যে হাঁড়িটা রয়েছে তার মধ্যে জলটা কি হচ্ছে, মেনলি গরম হচ্ছে। এবার ওই গরমের প্রভাবে মানে আস্তে আস্তে জলটা কি হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং বাষ্পটা আর ওই হাঁড়ির ঢাকনা থেকে বেরিয়ে যেতে চাইছে এবং ওই ঢাকনাটাকে এরকম এরকম ভাবে কাঁপাচ্ছে। আলটিমেটলি কিছু কাজ করছে না এখানে। আমি গ্যাসের আগুন দিচ্ছি, তার সাথে ভাতের জল ফুটছে, ফুটে গিয়ে বাষ্প হচ্ছে, সেই বাষ্পটা হাঁড়ির ঢাকনা নাড়িয়েছে। তার মানে কাজ করেছে কি করেনি বলো? কাজ করেছে। তার মানে কোনো বস্তুর উপরে তাপ প্রয়োগ করলে সেই বস্তুটার কিছু পরিমাণ কিন্তু কার্য হয়, তাই না? কোনো কিছু কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। ঠিক সেরকমই তাপ কিন্তু এক প্রকার শক্তি, তার কারণ তাপের কিন্তু কিছু কাজ করার সামর্থ্য রয়েছে। আমরা এক্সাম্পলে দেখতে পেলাম যে হাঁড়ির ঢাকনা নাড়িয়েছে মানে ও কাজ করেছে, ভাই কিছু তো কাজ করেছে, হাঁড়ির ঢাকনা তো এমনি এমনি নড়েনি। তো তার মানে কি বলতে পারি যে তাপ এক প্রকার শক্তি। তাপ কি? তাপ হলো এক প্রকার, ভালো করে এই সংজ্ঞাগুলো লিখবে, তাপ হলো এক প্রকার শক্তি। আচ্ছা, শক্তির কিন্তু আমরা ভিন্ন ভিন্ন রূপ সম্পর্কে জানি, যেমন আলোক শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি, তারপরে হচ্ছে রাসায়নিক শক্তি, ভিন্ন ভিন্ন রূপ সম্পর্কে আমরা ক্লাস 7-এই শক্তির রূপ পড়ে এসেছি, তাই তো? তো তাপ হলো এক প্রকার শক্তি, যেটা কি করে বলো তো? যেটা কোনো বস্তুকে গরম করতে পারে। যদি কোনো বস্তু তাপ শক্তি গ্রহণ করে, তাই না, তাহলে ওই বস্তুটা গরম হয়ে যাবে। তাই তুমি এবার ভাবো যে ধরো তুমি একটা মানে গ্যাসের মধ্যে বা তুমি বলতে পারো উনুনের মধ্যে, ধরো এই হচ্ছে একটা উনুন যেখান থেকে আগুন বেরোচ্ছে, ডিডিং 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 ডিডিং, এই হচ্ছে আগুন বেরোচ্ছে। তুমি তার উপরে একটা হাঁড়ি বসিয়েছো বা একটা কোনো পাত্র বসিয়েছো, ঠিক আছে? আমি যদি এখানে জল ভরে রাখি, বাবা এমন হাঁড়ি বসিয়েছি যে হাঁড়ির মধ্যে দিয়ে একেবারে আগুন ঢুকে যাচ্ছে, তাহলে তো বিপদ ব্যাপার। তো আমি এখানে কি নিয়েছি, আমি এখানে কি নিলাম, হাঁড়ির মধ্যে নিয়েছি জল। এই জলটা কি হতে থাকবে, তাপ গ্রহণের ফলে আমি আগুন থেকে কি বেরোচ্ছে, তাপ শক্তি বেরোচ্ছে। তো তাপ শক্তি উৎপাদনকারী এই যে আগুন বা জ্বালানি হিসাবে আমরা কাঠ কয়লা ব্যবহার করতে পারি, আমরা যে কোনো গ্যাস এলপিজি ব্যবহার করতে পারি, বা যেটাকে আমরা রান্নার গ্যাস বলি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ এলপিজি ব্যবহার করতে পারি, পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি, যা খুশি একটা জ্বালানি তুমি ব্যবহার করলে, জ্বালানিকে যদি তুমি আগুনে দিয়ে মানে আগুন জ্বালাও, সাথে সাথে উৎপন্ন হবে তাপ শক্তি। যেই না তাপ শক্তি গ্রহণ করছে এই জলটা, তাপ শক্তি কি হচ্ছে, গ্রহণ হচ্ছে। আমি আস্তে আস্তে কি দেখবো, জলটা কি হয়ে যাবে, গরম হবে। অর্থাৎ কোনো বস্তু যদি তাপ শক্তি গ্রহণ করে সে কি হয়ে যায়, হট হয়ে যায়। আর যদি কেউ তাপ শক্তি বর্জন করে তাহলে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তাহলে কি লিখবো ডেফিনেশনে, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু কি হয়, কোনো বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়, শীতল হয়। মনে থাকবে তাহলে তাপের সংজ্ঞা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপ কাকে বলে, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু গরম হয় আর বর্জনে বস্তু ঠান্ডা হয়। ক্লিয়ার তাহলে তাপ সম্পর্কে, যে তাপ এক প্রকার কি, তাপ এক প্রকার কিন্তু শক্তির একটা রূপ, কারণ তাপের কার্য করার সামর্থ্য রয়েছে। তাপকে কেন শক্তি বলা হচ্ছে, তার কারণ তাপের কিন্তু কার্য করার সামর্থ্য আছে, তাই কারণে কি বলা হয়, তাই একে শক্তির একটা রূপ বলবো। ঠিক আছে, মনে থাকবে তাহলে, ক্লিয়ার তাহলে। আর তাপ তাহলে আমরা কি এককের সাহায্যে মেজার করব? আচ্ছা, যে কোনো কিছু ধরো, যে কোনো ভৌত রাশি, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, সময়, দেখো যে কোনো ভৌত রাশিকে আমরা পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করতে হয়। তো যেমন আমি যদি দোকানে গিয়ে বলি যে আমাকে 5 চাল দিন, দোকানদার পাগল ভাববে, দোকানদার বলে কি বলে 5 চাল দিন, ও 5-এর পর তো কিছু বলো, নয় তুমি বলো 5 কেজি, মানে কিছু তো একটা বলতে হবে।
তো আমি যদি দোকানদারকে এটা না বলি, মানে ইউনিট বা এককটা যদি না বলি, তা দোকানদার তো ঘাবড়ে যাবে। আমি যদি কাউকে বলি এখান থেকে 10 হেঁটে যাও, আরে 10 কি হেঁটে যাও, 10 মিটার, 10 কিলোমিটার। যদি কাউকে একটা মানে একদম পার্মানেন্ট অ্যাড্রেস বলতে হয়, আমাকে কি বলতে হবে, যে ঠিক আছে তুমি বাড়ি থেকে 10 কিলোমিটার হেঁটে যাও, সেখান থেকে বাদিকে ঘুরে এত কিলোমিটার যাবে, দেন তারপরে তুমি ওখানে পৌঁছাবে, এটা বলতে হবে তোমাকে। তা আমি যদি কিলোমিটার বা মিটার কথাটা না বলি, শুধু নাম্বারটা বলি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে। তার মানে আমাকে কিন্তু কোনো কিছুকে প্রকাশ করতে গেলে তার একক বলাটা খুব জরুরি। তার মানে এখানে তাপ হচ্ছে একটা ভৌত রাশি, তো তাপকে যে একক দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা কি একক মনে রাখবে, তাপ শক্তির, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে তাপ শক্তির এসআই একক জুল। মনে থাকবে এটা, তাপ শক্তির এসআই একক কি, জুল। আর সিজিএস একক মনে থাকবে কি, ক্যালোরি। CAL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর জুলকে ক্যাপিটাল জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, রিলেশনটা মনে রাখবে, 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, যে 1 ক্যালোরি মানে কত জুল, 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। এটা কি জিনিস, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সিজিএস অ্যান্ড এসআই ইউনিট অফ হিট এনার্জি। ওকে, তাহলে আমরা কিন্তু সিজিএস ইউনিট পেয়ে গেলাম, ক্যালোরি এককের সাহায্যে মেজার করা হয় তাপ শক্তিকে। কিন্তু মনে রাখবে এই যে জুল একক, ক্যালোরি, এগুলো কোথা থেকে আসছে, এগুলো আমরা যখন ক্লাস 9-এ যাব, সেই একক নির্ণয় পদ্ধতি তোমরা শিখতে পারবে, তখন তোমরা আরো ডিটেলসে জানবে যে এই এককগুলো আমরা কোথা থেকে জানতে পারছি। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখন কিন্তু পুরোপুরি মনে রাখবো যে তাপ শক্তির একক কি, জুল। আচ্ছা, অনেক সময় জানতে চায়, দেখেছো এই কাকার অবস্থা কিন্তু হাল বেহাল হয়ে আছে, এত গরম লেগেছে ওনার। কোশ্চেন জিজ্ঞাসা করে 1 ক্যালোরি কাকে বলে, 1 ক্যালোরি কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে আসে তোমাদের। আমি ডেফিনেশন লিখে দেব, 1 ক্যালোরির সংজ্ঞা দাও। কি হবে সংজ্ঞা, সংজ্ঞা হবে হচ্ছে প্রমাণ চাপে 1 কেজি, 1 কেজি না 1 গ্রাম, সরি 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। আচ্ছা, ক্যালোরিকে আমরা শর্টে CAL, ক্যাল বলে বলি। ঠিক আছে, ক্যাল, ঠিক আছে, ক্যালমা নয়, ক্যাল। ঠিক আছে, সো 1 ক্যালোরির সংজ্ঞা হচ্ছে, ধরো তোমার কাছে 1 গ্রাম বিশুদ্ধ জল রয়েছে, সেই 1 গ্রাম জলকে তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে চাও। ধরো তোমার কাছে, আমি ধরে নিচ্ছি, ধরো এরকম একটা জলের পাত্র, হাড়ি আঁকনা হ্যাঁ রে মুঝে, হাড়ি, কি জঘন্য হাড়ি এঁকেছি, হাড়িতে কোনো কিছু রান্নাই হবে না, ডিডিং। ঠিক আছে, তো এই হাড়িতে রয়েছে বিশুদ্ধ জল, এবং জল কত ভরের বলা আছে, 1 গ্রাম ভরের বলা আছে জল। ঠিক আছে, এটা কি, বিশুদ্ধ জল। তো এই 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, ধরো এটা ঘরের উষ্ণতায় রয়েছে, এটা এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, এটাকে আমরা ঘরের উষ্ণতা বলে থাকি। তা তুমি 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে চাও, মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে চাও। ঠিক আছে, তো আমাকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে গেলে এমনি এমনি তো আর উষ্ণতা গরম হয়ে যাবে না, তাই না? এমনি এমনি জলটা গরম হয়ে যায় তো ভুতুরে ব্যাপার হয়ে যাবে, এমনি এমনি যদি জল গরম হয়ে যায়, তো এমনি এমনি হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, তাপ দিতে হবে, অর্থাৎ আমাকে একটা কি করতে হবে, ওভেনে বসাতে হবে। ওভেনে আমি বসিয়ে দিলাম, ফলে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ দিতে হয়, সেই তাকেই আমরা কি বলি, সেইটাকে আমরা বলি 1 ক্যালোরি। আমরা তাপকে ক্যাপিটাল কিউ দিয়েও ডিনোট করতে পারি, ক্যাপিটাল এইচ দিয়েও ডিনোট করতে পারি, তোমাদের যেটা ভালো লাগে তুমি সেটা করবে। বোঝা গেছে তাহলে তাপ কি? আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে কি মনে রাখতে হবে, যে তাপ একটা স্কেলার রাশি। এবার মনে হবে যে স্কেলার রাশি আবার কি, এগুলো তুমি জন্মে শুনিনি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি, ভৌত রাশির 2 রকমের ভাগ হয়।
ভৌত রাশি কাদের বলে? এই যে আমরা বলছি দূরত্ব, দৈর্ঘ্য, সময়, মানে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা ভৌত রাশি বলি। ঠিক আছে, মনে থাকবে তাহলে যে যাদের যে সমস্ত রাশি পরিমাপযোগ্য। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই তোমার আজকে কতটা আনন্দ হচ্ছে ক্লাস 8 ব্যাচ স্টার্ট হচ্ছে বলে, তুমি ওটাকে মেপে বলো তো। তুমি কি এখন মন থেকে হার্ট খুলে আমাকে বলবে যে যেমন হনুমান দেখিয়েছিল যে আমরা রাম লক্ষ্মণ সীতাকে এতটা ভালোবাসি, যে বুক চিরে দেখিয়েছিল, ঠিক আছে? তো তোমাদের তো সেই ক্ষমতা নেই। তা আমি যদি তোমাকে বলি যে তোমার আজকে ক্লাস 8 স্টার্ট হচ্ছে বলে কতটা আনন্দ আছে, তুমি বলতে পারবে কিছু? কচু বলতে পারবে। কারণ আনন্দ, দুঃখ, এই যে আবেগ, আবেগকে কখনো মাপা যায় না। তাহলে যাদেরকে মাপা যায় না তাদেরকে আমরা ভৌত রাশি বলবো না। যাদেরকে মাপা যায়, আমাদের পৃথিবীতে যে সমস্ত কোয়ান্টিটিকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। মনে থাকবে তাহলে? এই জিনিসগুলো তোমাদের নেই, বাট আস্তে আস্তে আমার সাথে থাকো, আরো অনেক কিছু জানতে পারবে। তাহলে ভৌত রাশি কি জিনিস বোঝা গেছে। তাহলে ভৌত রাশির মধ্যে এক্সাম্পল কারা কারা পড়বে? দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মাপতে পারি, আমরা ক্ষেত্রফল মাপতে পারি সূত্রের সাহায্যে, তাছাড়া আমরা কিন্তু সময় ঘড়ির সাহায্যে মাপতে পারি। এছাড়াও যেগুলোকে আমরা যন্ত্রের সাহায্যে মাপতে নাও পারি তাদেরকে কিন্তু বিভিন্ন ফর্মুলার সাহায্যে মাপতে পারি। মানে যেমন বল, একটু যে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়েছে সেখানে বল চ্যাপ্টারটা পড়েছো, বল ও চাপ। সেখানে চাপের ফর্মুলা কি ছিল? বল বাই ক্ষেত্রফল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করতে হবে, সবকিছু একটার সাথে একটা রিলেটেড, মনে কিন্তু করতে হবে। তাহলে বলের ফর্মুলাও পড়েছি, ভর ইন্টু ত্বরণ, এফ ইকুয়ালস টু মা। ফিজিক্সের মা কে? ফোর্স। কারণ কি? ফোর্সের ফর্মুলা আমরা পড়ে নিয়েছি না? ফোর্সের ফর্মুলা আমরা পড়েছি, মা এম এ, ভর ইন্টু ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তার মানে দেখো ফোর্সকে কিন্তু আমরা যদি কোনো কোয়ান্টিটিকে, যেমন প্রেসারের বা চাপ, তার ফর্মুলা আমাদের কি ছিল? ফোর্স বাই এরিয়া, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তো যাদেরকে আমরা ডিরেক্ট কোনো যন্ত্রের সাহায্যে মাপতে না পারছি তাদেরকে আমরা ফর্মুলার দ্বারা পরিমাপ করতে পারছি, ফর্মুলার দ্বারা তাদেরকে আমরা মাপতে পারছি। তো যাদেরকেই আমরা মাপতে পারবো তাদেরকে কি বলবো? ভৌত রাশি বলবো। এই ভৌত রাশির দু রকম ভাগ আছে, তাছাড়া আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে কনফিউশন না হয়। সমস্ত কিছু লেখা থাকবে নোটসে, নোটস পিডব্লিউ অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে। যে সকল রাশিকে, রাশি পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য তাদের বলি, তাদের ভৌত রাশি বলে। ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন কি? যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বল, চাপ, তাপ। তাপ কিন্তু একটা ভৌত রাশি, আমরা মেজার করতে পারি তাপ, উষ্ণতা, এগুলো এক্সেট্রা, এগুলো সব ভৌত রাশি। তো এই ভৌত রাশি দু রকমের হয়, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। ঠিক আছে, যে রাশির, যে সমস্ত রাশির শুধু মান আছে, মানে যাদেরকে প্রকাশ করতে গেলে আমাদের শুধু মান বললেই এনাফ। যেমন তুমি এক্সাম্পলের কিছু এসব বুঝতে পারছি না, আপনি এক্সাম্পল দিয়ে বোঝান। যেমন আজকে ধরো এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। আমাকে কেউ যখন জিজ্ঞাসা করলো তোমার ঘড়িতে কটা বাজে বা এখন কটা বাজে, বলবো 7টা বাজে, 7 AM বা 7 PM বলবো। আমি বলবো 7টা বাজে উত্তর দিকে, দিক মেনশন করতে হচ্ছে সময় বলার সময়, হচ্ছে না তো। আমাকে কি বলবে, ধরো এখন তোমাকে বলেছে যে তোমার উচ্চতা কত, আমি বললাম 5 ফুট, ঠিক আছে, আমি 5 ফুটিয়া, মানে একদমই নাটা হাইটের। আমি বলবো আমার হাইট বা আমার দৈর্ঘ্য বা উচ্চতা 5 ফুট ওপর দিকে, 5 ফুট ডান দিকে, 5 ফুট বাঁ দিকে। বলে কি পাগল রে, তোকে আমি সিম্পল জিজ্ঞাসা করছি তোর উচ্চতাটা কি, তুই তোর উচ্চতা বল, যে তোর উচ্চতা এত ফুট, বাস তাতেই এনাফ। তোকে দিক কে বলতে বলেছে? দিক আমরা জানতে চেয়েছি, দিক বললেই কি তোমার ওটা কোনো মিনিংফুল হচ্ছে? হচ্ছে না। তার মানে কি, কিছু কিছু ভৌত রাশি রয়েছে যাদেরকে এক্সপ্রেস করতে হচ্ছে আমাকে শুধু মান বললেই এনাফ। যাদেরকে রিপ্রেজেন্ট করতে হলে বা যাদেরকে বলতে হলে শুধু যদি আমি ভ্যালুটা বলি তাহলেই এনাফ, তাদেরকে আমরা দিক মেনশন করার কোনো দরকার নেই। আমরা সময় বলার সময় বলতে একবারও বলি না ডান দিকে 7টা বাজে, বলি যে ওপর দিকে 7টা বাজে বলি, বা কোনো দিক কি মেনশন করি যে পূর্ব দিকে বেজেছে আজকে 12টা,
কিন্তু পশ্চিম দিকে বাজেনি, এরকম হয় কখনো? হয় না তো, এটা পুরো ইলজিক্যাল ব্যাপার। তো যাদেরকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি তারা হচ্ছে স্কেলার রাশি। আর যে সমস্ত রাশি মান এবং দিক দুটোই মেনশন করতে হয়, ঠিক আছে, তখন আমাকে বলতে হবে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন এই যে বল, সরি চাপ না তো, বল, এই যে বল, এই বলটা হচ্ছে, আরো হয় বল, তারপরে সরণ, সরণ, এইগুলো তোমরা একটু বড় হলে জানবে, যদিও সরণ সম্পর্কে তোমরা জেনেছো কোথায় বলো তো, ক্লাস 7 এর সময় ও গতি চ্যাপ্টারে। এগুলো তোমাদের রিভাইজ করতে হবে, চাকা ঘোরাও ব্রেনের। তো এই যে সরণ, বল, এগুলোকে যদি তোমাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তোমাকে বলতে হবে কিন্তু মান এবং দিক দুটোই। তোমাকে যদি কেউ বলে যে একটা বাক্স আছে, বাক্সটাকে তুমি যদি বললো কেউ যে আচ্ছা বাক্সটাকে তুই 10 নিউটন বল প্রয়োগ করতো, তোমার মনের সাথে সাথে প্রশ্ন একটা জাগবে যে বাক্সটাকে বলেছে 10 নিউটন ফোর্স দিতে, কোন দিকে? আমি বাক্সটাকে এদিকে ঠেলবো, নাকি বাক্সটাকে এদিকে ঠেলবো, নাকি বাক্সটাকে ওপর দিকে 10 নিউটন ফোর্স দেবো? মনে একটা কোশ্চেন আসবে না? রাইট। অর্থাৎ যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করতে হলে আমাকে মান অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন, দিকও বলতে হবে। আমি তখন কি বলবো, আচ্ছা এই বাক্সটাকে 10 নিউটন ডান দিকে সরাও, এই যে দেখো দিক আমাকে মেনশন করতে হচ্ছে, দিক বলতে হচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশি কি বোঝা গেছে? যাদের বোঝা যায়নি মাথার মধ্যে বাড়ি মারো। স্কেলার রাশি কি বললাম, যে যে সমস্ত, আচ্ছা এখানে লিখছি, স্কেলার রাশি কাকে বলবো, যে যে সকল ভৌত রাশির শুধু মান আছে, শুধু মান আছে, দিক নেই তাদের, ঠিক আছে, তাদের স্কেলার রাশি বলবো। স্কেলার রাশি যেমন কে কে বলো তো, যেমন হচ্ছে দৈর্ঘ্য, সময়, ঠিক সেরকম তাপ, তাপ হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। তো এক সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই, এক সেকেন্ড একটু দাঁড়াও। এত কথা বলছি গলা শুকিয়ে গেছিল। তো কি বললাম, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই, তাদেরকে বলবো স্কেলার, যেমন দৈর্ঘ্য, সময়, তাপ, চাপ ইত্যাদি। এদেরকে প্রকাশ করার জন্য আমাকে শুধুমাত্র মান বললেই এনাফ। আর ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশির মান ও অভিমুখ দুটোই আছে। অভিমুখ বলতে কি বোঝায়? এখানে দিক বোঝায়, দুই আছে, মানে যাদের প্রকাশ করতে আমাদের মান এবং অভিমুখ দুটোই দরকার হয়, যেমন বল, সরণ, বেগ এক্সেট্রা। তাহলে তাপ একটা কি রাশি? মনে রাখবে স্কেলার রাশি। তো আমি লিখে দিই, তাহলে আমি কিন্তু তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করছি যে তাপ হলো, কাহাতে লিখুঙ্গি, তাপ হলো স্কেলার রাশি। মনে আছে? মনে থাকবে সব সময়। তাহলে আমরা এই স্লাইডে আমরা পুরোপুরি তাপ শক্তি সম্পর্কে ক্লিয়ার হলাম। এবারে আমরা আসবো হচ্ছে তাপের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য তো আমি জেনে গেছি, কি বলতো? তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি লিখবো? তাপ হলো এক প্রকার শক্তির রূপ, অর্থাৎ এক প্রকার শক্তি। সেকেন্ড পয়েন্ট কি লিখবো? সেকেন্ড পয়েন্ট যে তাপ গ্রহণে কি হয় বস্তু? তাপ গ্রহণে বস্তু গরম হয়, উষ্ণ হয়, এবং বর্জনে কি হয়? বস্তু ঠান্ডা ঠান্ডা কুলকুল শীতল হয়। এই দেখতে পাচ্ছ, এই যে গরমে এদের অবস্থা কাহিল আমার মতো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি লিখবো? যে তাপ কি রাশি বললাম?
স্কেলার রাশি। 4 নম্বর, আচ্ছা স্কেলার রাশি বলার পর কি লিখে দেবে, এর শুধু মান আছে, অভিমুখ নেই, অভিমুখ নেই। ওকে ওকে। ফোর্থ, তাপের একক কি ছিল, এসআই তে জুল, সিজিএস এ কি ক্যালোরি, মনে থাকবে। আর রিলেশন কি পড়লাম, 1 ক্যালোরি মানে 4.2 জুল। বাস এগুলোই হচ্ছে তাপের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য। ক্লিয়ার? এই দেখো আগুন লেগেছে 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 আগুন, ঠিক আছে, আগুন কি লেগেছে জীবনে? তো এবার আমরা পড়বো হচ্ছে তাপ গ্রহণ করলে, এই যে আমি বলছি তাপ গ্রহণে বস্তু গরম হয়, বর্জনে বস্তু ঠান্ডা হয়, কেন এটা ছাড়া কি আর কিছু হতে পারে না? তাপ বলবে কি যে আমার শুধু একটাই কাজ আছে, না আমি আরো অনেক কিছু করতে পারি। চলো দেখে নিই যে তাপ প্রয়োগে আর কি কি ঘটনা ঘটতে পারে। সো আমরা পড়বো হচ্ছে এখন তাপ প্রয়োগের ফলাফল, যে কি কি ঘটনা তাপ প্রয়োগ করলে ঘটতে পারে। ফার্স্ট, 1 নম্বর কন্ডিশন কি, তাপ প্রয়োগ করলে তুমি যদি ধরো আমার কাছে একটা বরফ রয়েছে, একটা টুকরো বরফ রয়েছে, তুমি ফ্রিজ থেকে, ফ্রিজের মধ্যে ঠান্ডা অবস্থায় রয়েছে, সেখানে বরফের উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড জানি আমরা। এবার তুমি বরফের টুকরোটাকে এনে বাড়িতে একদম বাটির মধ্যে রেখে দিয়েছো। এবার বাইরে তো উষ্ণতা বেশি, বাইরের উষ্ণতা, ঘরের উষ্ণতা ধরো আমি এখনকার যে উষ্ণতা রয়েছে 30-35 ডিগ্রি সেন্টিগ্রেড, তো কি হবে, বরফটা বাইরে থেকে তাপ গ্রহণ করবে, তাপ শক্তি বাইরে থেকে সে গ্রহণ করবে। আর অলওয়েজ মনে রাখবে তাপ সর্বদা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, সব সময় গরম থেকে ঠান্ডার দিকে প্রবাহিত হবে। মনে রাখবে যে তাপের প্রবাহ, তাপের যে প্রবাহ হয় না, সেটা অলওয়েজ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে হয়। এটা মানে কি, তুমি ধরো একটা গরম জলের বাটি নিয়েছো, একটা ঠান্ডা জলের বাটি নিয়েছো, এবার দুটো বাটিকে তুমি টাচ করিয়ে রেখেছো, ঠিক আছে, আমি এঁকে দিচ্ছি যে তোমার কাছে রয়েছে একটা গরম জলের বাটি, এই হচ্ছে একটা গরম জলের বাটি যেখানে ধোঁয়া উঠছে গরম জল, আর রয়েছে একটা চিল বাটি, চিল ওয়াটার, চিল ওয়াটার, এখানে রয়েছে চিল ওয়াটার, আধা বরফ আধা জল, ঠিক আছে। এবার দুটো বাটিকে তুমি কি করলে, টাচ করিয়ে রাখলে। এই বাবা এটা বাটি আঁকলাম, ছ্যা ছ্যা, কি বাজে বাটি এঁকেছি। একদম টাচ করিয়ে দুটো বাটিকে রাখলে কি হবে বলো তো, গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে তাপের প্রবাহটা হবে। অর্থাৎ তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে, তাপের প্রবাহটা হবে গরম থেকে ঠান্ডার দিকে। এটা কতক্ষণ হবে জানো, যতক্ষণ না পর্যন্ত দুটো বডির অর্থাৎ দুটো বাটির জলের উষ্ণতা সমান না হয়ে যাচ্ছে। এটা ধরো আমি ধরে নিলাম এটার টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ছিল হচ্ছে আমি ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ কিছু কিছু বরফ তো রয়েছে, ধরে নিলাম। এবার তুমি যখনই এটা এই দুটোকে টাচ করিয়ে রাখলে দেখবে আস্তে আস্তে গরম জলের বাটিটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এই দিকের যে বরফের ছিল সেই বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে, এবং এই বাটিটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এবং এটার মানে কি, এটার মানে হচ্ছে তাপ শক্তিটা সবসময় উষ্ণ বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। মনে রাখবে যে তাপের প্রবাহ কি বললাম, উষ্ণ থেকে শীতলের দিকে অলওয়েজ প্রবাহিত হয়, কখনো উল্টোটা হবে না, মনে থাকবে এটা। তাহলে কতক্ষণ পর্যন্ত এই প্রবাহটা হবে, যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর উষ্ণতাটা সেম হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবাহটা কতক্ষণ হবে, যতক্ষণ না দুটি বস্তুর উষ্ণতা সমান হচ্ছে ততক্ষণ তাপের প্রবাহটা চলবে, ততক্ষণ তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হবে, ঠিক আছে। যেই না, তার মানে কি এটা বলো তো, তার মানে কি হচ্ছে 100 থেকে কন্টিনিউ তাপটা প্রবাহিত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বডিটা থেকে, কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত এটা
50-50-তে না চলে আসবে। যেই না 50 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসলো, অর্থাৎ এটা কি হলো, এটা ঠান্ডা হচ্ছে, অর্থাৎ গরম বস্তুটা ঠান্ডা হতে থাকছে। এটা কি হলো, 100 থেকে 50 থেকে পৌঁছালো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 থেকে পৌঁছালো, আর ঠান্ডা বস্তুটা আস্তে আস্তে গরম হতে থাকছে, আস্তে আস্তে গরম হতে থাকছে। মানে 0 ডিগ্রি থেকে সে 50 ডিগ্রিতে, কারণ দুটোকে ইকুয়ালাইজ হতে হবে। যেই না এটা দুটো একদম ইকুয়ালাইজ টেম্পারেচারে চলে এলো বা ইকুইলিব্রিয়ামে চলে এলো, সাম্যাবস্থায় চলে এলো, সাথে সাথে তাপের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখনই সে পৌঁছাবে, উষ্ণতায় যখনই পৌঁছাবে, তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। বুঝলে? আশা করি বোঝা গেছে ব্যাপারটা। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে তুমি যদি কোনো একটা বরফকে বাইরে রেখে দাও, আস্তে আস্তে কি হবে, বাইরের তাপটা, বাইরে উষ্ণতা বেশি, তো বাইরে থেকে তাপ বরফটা গ্রহণ করবে, উষ্ণ থেকে শীতলের দিকে চলে এলো, এবং বরফের আস্তে আস্তে গলন হবে। কারণ আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই একমাত্র বরফ সলিড স্টেটে থাকে। যেই না তুমি 0 ডিগ্রি থেকে টেম্পারেচার বাড়াবে, 1, 2 এরকম করে বাড়তে থাকবে, আস্তে আস্তে বরফটা কি হয়ে যাবে, গলতে থাকবে। তার মানে তাপের প্রয়োগে বরফের কি হচ্ছে, গলন হচ্ছে, অর্থাৎ বরফটা ছিল সলিড হয়ে গেল তরল। দেখো এটা কি ছিল, প্রথমে কঠিনে ছিল, তাপ যেই প্রয়োগ করা হলো, প্লাস তাপ যখনই দেওয়া হলো, সাথে সাথে ও হয়ে গেল, দেখো তরলে পরিণত হলো। তার মানে স্টেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র যে বস্তুর উষ্ণতা পরিবর্তন করা এটাই একমাত্র কাজ না তাপের, শুধুমাত্র বস্তুকে গরম করে দেওয়া, ঠান্ডা করে দেওয়া এটাই কোনো কাজ না। তাপ কিন্তু কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে, মনে থাকবে। তাহলে তাপ কি করতে পারে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এটা হচ্ছে 1 নম্বর অ্যাপ্লিকেশন অফ, মানে এফেক্ট অফ হিট। মনে থাকবে, বস্তুর অবস্থার পরিবর্তন মানে কি, মানে হচ্ছে ধরো সলিড ছিল সেটা লিকুইড হয়ে গেল, লিকুইড ছিল সেটা গ্যাস হয়ে গেল। তুমি দাও না, তুমি একটা বাটিকে তুমি কন্টিনিউ হিট করো, বাটিকে না, বাটি ভর্তি জলকে তুমি কন্টিনিউ হিট করো, তোমার কি হবে, আস্তে আস্তে জলটা বাষ্পীভূত হতে শুরু করবে। ছিল লিকুইড, হয়ে গেল গ্যাস, বাষ্প মানে কি গ্যাস, হয়ে গেল গ্যাস। তার মানে আমরা কি বলতে পারছি যে গ্যাস পরিণত হলো লিকুইড থেকে। তার মানে কি হচ্ছে, এখানে বস্তুটার অবস্থার পরিবর্তন হচ্ছে, যে সেটার নিজের স্টেট চেঞ্জ করছে। সো তাপের প্রথম প্রয়োগ সেটা হচ্ছে, কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে সেটা কিন্তু শুধুমাত্র যে উষ্ণতার পরিবর্তন ঘটাবে তা না, সে কিন্তু অবস্থারও পরিবর্তন ঘটাতে পারে। মনে থাকবে তাহলে। তাহলে এখানে দেখো, এবার অবস্থার পরিবর্তনটা ঘটায় কি করে, এটা একটা মনে প্রশ্ন আসতে পারে, যে ছিল বরফ, কি করে সে লিকুইড, একটা সলিড থেকে কি করে সে লিকুইড হয়ে যেতে পারে, এটা একটা বড় প্রশ্ন। কি হয়, কিরকম ভাবে হয়, তো তার জন্য দেখো এখানে আমি একটা মলিকুলার স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই পড়েছো ছোটবেলা থেকেই, বা এখনো তুমি ছোটবেলা, আরো যে ছোট যে ছিলে যখন, যে কোনো পদার্থ অণু পরমাণু দিয়ে তৈরি। এটা আই থিঙ্ক তোমরা পড়েছো, জানো, 7এও পড়েছো, যে কোনো পদার্থ তৈরি হয় অণু এবং পরমাণুর দ্বারা। তো অণু পরমাণুগুলো মানে সলিড সাবস্টেন্সের অণুগুলো বা কঠিন পদার্থের অণুগুলো একদম সবসময় সারিবদ্ধ হয়ে কনজেস্টেড বা কম্প্যাক্ট থাকে। দেখতে পাচ্ছ এখানে যে এটা হচ্ছে কঠিন পদার্থের অণুগুলো, প্রত্যেকটা অণু দেখো একে অপরের সাথে একদম কম্প্যাক্ট হয়ে রয়েছে। এই যে এটা দেখো একদম সুন্দর সারিবদ্ধ হয়ে একে অপরের সাথে একদম লেগে আছে না, পুরো কনজেস্টেড হয়ে আছে। কোনো গ্যাপ আছে এগুলোর মধ্যে, অণুগুলোর মধ্যে কি কোনো গ্যাপ তুমি দেখতে পাচ্ছ? সলিড সাবস্টেন্স বা কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে সেরকম কোনো ইন্টারমলিকুলার স্পেসই থাকে না বা আন্তঃআণবিক দূরত্ব থাকে না। তার কি কারণ জানো? তার কারণ কঠিন পদার্থের অণুগুলো একে অপরকে ভীষণ ভালোবাসে। এবার ভীষণ ভালোবাসার ফলে কি হয়, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে রাখে অলওয়েজ। আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে কি করে কোনো একটা তাপ প্রয়োগের ফলে বস্তুটা গলে যায় বা বস্তুটা বাষ্প হয়ে যাচ্ছে, মানে বরফ থেকে কি করে জল হয়ে গেল, আরো তাপ দেওয়ার ফলে কি করে ওটা গ্যাস হয়ে গেল, এটাই আমাদের মেন কোশ্চেন। তো তার জন্য আমরা একটুখানি মলিকুলার থিওরিতে বা আন্তঃআণবিক গঠনে চলে যাব। তো তার জন্য আমাকে কি করতে হবে,
আমাকে একটু আন্ত আণবিক গঠন সম্পর্কে পড়তে হবে। আমরা জানি যে কঠিন পদার্থের অণুগুলির, কারণ যে কোনো পদার্থ অণু পরমাণু দিয়ে তৈরি, এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি। অণুগুলি তীব্র আকর্ষণ বল দ্বারা, আকর্ষণ না লিখে আন্ত আণবিক আকর্ষণ লিখি, শুনতে ভালো লাগবে, আন্ত আণবিক আকর্ষণ বল দ্বারা একটা কিন্তু কম্প্যাক্ট ভাবে থাকে, মানে কিভাবে বলবো, কম্প্যাক্টকে কি বলে বাংলায়? কঠিন পদার্থের অণুগুলি তীব্র আন্ত আণবিক আকর্ষণ বল দ্বারা কি বলে ওটাকে, কম্প্যাক্ট লিখছি, বা কি বলে ওটাকে, বাংলাটা মনেই পড়ছে না, সারিবদ্ধ লিখে দিই, হ্যাঁ, সারিবদ্ধ হয়ে থাকে এদের মধ্যে, বা অণুগুলির মধ্যে, এদের না লিখে অণুগুলি লিখি, অণুগুলির মধ্যে আন্ত আণবিক দূরত্ব খুবই মিনিমাম হয়। আন্ত আণবিক দূরত্ব মানে দুটো অণুর মধ্যেকার যে দূরত্ব সেটা খুবই ক্ষুদ্র হয়। ঠিক আছে, খুব ভালোবাসে অণুগুলো কঠিন পদার্থের, যার জন্য স্ট্রাকচারটা অনেকটা কিরকম হয়, এটা ধরো একটা কঠিন পদার্থ বা বরফ তুমি বলতে পারো, বরফের টুকরোর মধ্যে বরফের বা জলের যে অণুগুলো একদম কম্প্যাক্ট হয়ে রয়েছে, যাদের অণুগুলোর মধ্যে আর কোনো জায়গা পাতিই নেই, মানে 3% যে ওদের মধ্যে ঢুকবে কেউ জায়গা দেবে না, পুরো একদম অণুগুলো কনজেস্টেড হয়ে থাকবে। ঠিক আছে, এবার যেই না তুমি বাইরে থেকে তাপ শক্তি প্রবেশ করাচ্ছ, তাপ শক্তি যেই না তুমি দিচ্ছ বরফের মধ্যে, তাপ কি হচ্ছে, এক প্রকার শক্তি, যেটা ওই পদার্থটা গ্রহণ করার ফলে অণুগুলো এক্সাইটেড হয়ে যায়, মানে ও প্রচন্ড উচ্চ শক্তি সম্পন্ন হয়ে যায়। অণুগুলো তো পরপর সারিবদ্ধ এরকম ভাবে ছিল, যেই না বাইরে থেকে কোনো শক্তি প্রবেশ করাচ্ছ বা কোনো একটা বাইরে থেকে শক্তি ওর মধ্যে প্রবেশ করছে, অণুগুলোর মধ্যে ভাইব্রেশন শুরু হয়, এরা কাঁপতে শুরু করে, যে কে প্রবেশ করলো, কি আমি গ্রহণ করে ফেলেছি, প্রচন্ড পরিমাণে কম্পন শুরু হয় অণুগুলোর মধ্যে, এবং অণুগুলোর মধ্যে যে তীব্র আকর্ষণ বল কাজ করছিল কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে, সেই আকর্ষণ বলটা আস্তে আস্তে ভেঙে যায়, দুর্বল হতে শুরু করে। কি বললাম, এই তাপ শক্তি অ্যাড করার ফলে, তাপ শক্তি অ্যাড করার, যেই না অ্যাড করা হচ্ছে, এরকম ভাবে ভাবতে পারো, তাপ শক্তিটা হচ্ছে 1 নম্বরের ওই যে দুটো কাপলের মধ্যে 3rd যে বেস্ট ফ্রেন্ড, ওটা হচ্ছে তাপ শক্তি। যে দুটো কাপল তো খুব ভালোবাসায় বদ্ধ ছিল, যেই না 3rd বেস্ট ফ্রেন্ড হয়ে কেউ একটা ঢুকলো, ওদের মধ্যে কাঠি করা শুরু করলো, সাথে সাথে কি হবে, আস্তে আস্তে ওদের সম্পর্কটা ভাঙতে শুরু করবে। এটাও তাই, এদের মধ্যে এই তাপ শক্তিটা হচ্ছে সেই 3rd বেস্ট ফ্রেন্ডটা, যেটা কিন্তু ওদের আন্ত আণবিক যে ভালোবাসা, যে তীব্র আকর্ষণ বল, সেটাকে কি করতে আরম্ভ করলো, ভাঙতে শুরু করলো, এবং আস্তে আস্তে এই অণুগুলো কি হতে শুরু করলো, অণুগুলো একে অপরের থেকে আকর্ষণ, আচ্ছা আমি এর স্টেপটা লিখে দিই, অণুগুলির আন্ত আণবিক আকর্ষণ বল হ্রাস পাবে। কেন হ্রাস পাচ্ছে, কারণ এই তাপ শক্তিটা যেই নাও গ্রহণ করলো, অণুগুলোর মধ্যে ভাইব্রেশন শুরু হবে, এই অণুগুলো কিন্তু এখানে শুরু হবে, কিন্তু কি বল লিখে দিই, অণুগুলির কম্পিত হতে থাকবে, যেই না তাপ শক্তি গ্রহণ করবে, সাথে সাথে অণুগুলো এরকম হ্যাঁ 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 করে কাঁপতে থাকবে, যেই না কাঁপতে থাকলো, এবার দেখো যেই না নর্মাল অবস্থা ছিল তখন তীব্র আকর্ষণ বল, বাট যেই না কাঁপতে শুরু করেছে, সাথে সাথে এদের আকর্ষণ বলটা হ্রাস পাচ্ছে, এবং অণুগুলো এখন কিরকম দেখতে হয়ে যাবে, দেখো এই ধরো এই পদার্থটা, অণুগুলো এখন একে অপরের থেকে দূরে দূরে থাকতে শুরু করলো। ঠিক আছে, এই যে দূরে চলে গেল, অর্থাৎ কঠিন পদার্থটা পরিণত হলো তরল পদার্থে, অর্থাৎ এটা এখন কোন পদার্থ হয়ে গেল, এটা ছিল কঠিন,
তাপ প্রয়োগের ফলে অণুগুলোর আকর্ষণ বল হ্রাস পেল এবং সেটা তরলে, যেই না আকর্ষণ বল হ্রাস পায় তখন ওদের মধ্যে যে একটা সুন্দর কঠিন পদার্থের একটা সুন্দর শেপ আছে না, সেই শেপটা আস্তে আস্তে মানে বিগলাতে শুরু করে এবং আস্তে আস্তে সেটা তরল পদার্থে বা লিকুইডে পরিণত হয়। ঠিক আছে, এবার এটাকে আবার তাপ দিচ্ছ। আমি ভাই আগুন লাগিয়েই ছাড়বো সম্পর্কে, তুমি এটার মধ্যে আরো তাপ দিচ্ছ, এদের অণুগুলোর ভাইব্রেশন আরো বাড়বে। অণুগুলো এখন আরো তাপ দেওয়ার ফলে অণুগুলির কম্পনের মাত্রা, অণুগুলির গতিশক্তি বলে দিই, গতিশক্তি আরো বৃদ্ধি পাবে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল আরো হ্রাস পাবে। মানে এই বেস্ট ফ্রেন্ড একেবারে সম্পর্ক ভাঙিয়েই ছাড়বে। ফলে এখন কি তৈরি হবে দেখো, এখন এই পদার্থটার মধ্যেকার অণুগুলো একদম প্রচন্ড দূরে দূরে থাকতে শুরু করবে। ঠিক আছে, অর্থাৎ এখন এই পদার্থটা পরিণত হয়ে যাবে গ্যাসে। অর্থাৎ কি হলো, ঘটনাটা কি হলো, ছিল কঠিন কঠিন পদার্থ, সেখান থেকে তাপ প্রয়োগে তরলে পরিণত হলো এবং সেখান থেকে উৎপন্ন হলো গ্যাস, গ্যাসীয় পদার্থে। মনে থাকবে তাহলে আমরা এখানে কি অ্যাড করছি, মেনলি তাপ অ্যাড করছি। তাপকে ডেল্টা চিহ্ন দিয়ে লেখা হয়, যে ত্রিভুজ আকার একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটা ডেল্টা চিহ্ন। কঠিন থেকে তরল হওয়ার প্রসেসকে আমরা কি নাম বলবো, গলন বলবো। এই যে প্রসেসটার নাম কি হবে, গলন। কঠিন থেকে তরল হওয়ার প্রসেসকে আমরা গলন বলবো। তরল থেকে গ্যাস অর্থাৎ জল থেকে বাষ্প, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবন। আচ্ছা, আমি কি এটা নেক্সট পেজে লিখলে ভালো হতো? আমার মনে হয় এটা নেক্সট পেজে লেখাটাই উচিত ছিল। কঠিন কঠিন পদার্থ, সেখান থেকে হচ্ছে তরল পদার্থ তাপ প্রয়োগে, সেখান থেকে হচ্ছে গ্যাস। কি মেনলি অ্যাড করছি এখানে, প্লাস তাপ, প্লাস তাপ। এই প্রসেসটার নাম কি, কঠিন থেকে গলে তরল, তরল থেকে গ্যাসকে আমরা বলবো বাষ্পীভবন, কারণ বাষ্প হচ্ছে কি বাবা। ঠিক আছে, এই উল্টো প্রসেসটাও তো হতে পারে। তাপ গ্রহণে এইরকম হচ্ছে, তাপ যদি বর্জন হয়, যদি আমরা তাপকে বর্জন করাই, যদি তাপকে আমরা মাইনাস হিট করি, বর্জন করাই, তখন সেই প্রসেসটা কি হবে, আমি যদি গ্যাস অবস্থা থেকে তাপ মানে বর্জন করি, তাপ মানে নিয়ে নিচ্ছি, তাহলে গ্যাসটা কিসে পরিণত হবে, তরলে। দেখো, তাপ যদি গ্রহণ হয় তখন তরলটা বাষ্প হয়ে গেল। এবার যদি আমি বাষ্পটা থেকে তাপটাকে বর্জন করে নিই, তাহলে কি হয়ে যাবে, সে আবার তরলে পরিণত হবে না? তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলবো, গ্যাস থেকে তরল হচ্ছে মানে হচ্ছে ঘনীভবন। উল্টা উল্টো হতে পারে, যে তরল থেকে কঠিন হতে পারে, এইটাকে আমরা বলবো কঠিনীভবন। ঠিক আছে, সলিডিফিকেশন বলা হয় এটাকে, এটাকে বলা হয় কনডেনসেশন, এইটাকে বলা হয় মেল্টিং, এইটাকে বলা হয় ইভাপোরেশন। মনে থাকবে এগুলো। এবার যদি ডিরেক্ট কোনো পদার্থ, হতেই পারে ডিরেক্ট কোনো পদার্থ কঠিন থেকে একদম ডিরেক্ট চলে যাচ্ছে ধরো গ্যাসে, হতেই পারে। যদি কোনো পদার্থ কঠিন থেকে ডিরেক্ট গ্যাস হয়, যেমন কর্পূর, বাড়িতে কর্পূর দেখেছো, পুজোর সময় ইউজ হয়। কর্পূরকে কি করা হয়, জাস্ট একটু তুমি মানে গরম করবে, ও মানে গরম করারও দরকার নেই, তুমি যদি এমনি বাইরে রেখে দাও, বাইরের উষ্ণতা বা বাইরের তাপকে গ্রহণ করে, বাইরের উষ্ণতার ফলে বা বাইরের এক্সটার্নাল হিটকে গেইন করে ও কিন্তু ডিরেক্ট তরল স্টেজে থাকে না, কর্পূরটা ডিরেক্ট বাষ্প হয়ে যায়। তো কঠিন থেকে যদি কোনো পদার্থ ডিরেক্ট বাষ্প হয়ে যায়, সেইটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। সেটাকে আমরা কি বলবো, ঊর্ধ্বপাতন। মনে থাকবে, সাবলিমেশন বলা হয়। এক্সাম্পল কারা থাকে, এক্সাম্পলের মধ্যে আছে হচ্ছে কর্পূর, ঠিক আছে, নিশাদল, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল এক্সেট্রা। ঠিক আছে, আয়োডিন হয়, এছাড়াও আয়োডিন হয়।
আয়োডিনও এরকম হয়ে যায়, ডিরেক্ট কঠিন থেকে একদম গ্যাসে পরিণত হয়। আর যদি এটার উল্টোটা হয়, ধরো কোনো গ্যাসকে তাপ বর্জন করার ফলে ডিরেক্ট সে কঠিন হয়ে গেল, এটা তাপ গ্রহণের ফলে হয় আর এটা তাপ বর্জনের ফলে হয়, এইটাকে বলা হয় অবক্ষেপণ। ঠিক আছে, একদম ডিরেক্ট গ্যাস থেকে সেটা একদম কঠিনে পরিণত হয়ে যায়। এই স্ট্রাকচারটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম দারুণ করে মনে রাখবে। এটাকে বলা হয় অবস্থার পরিবর্তনের একদম ব্লক ডায়াগ্রাম। এটা কি? এটা হচ্ছে অবস্থার পরিবর্তনের ছকচিত্র। মনে থাকবে যেন, যে তাপ গ্রহণ কিংবা বর্জনের ফলে যে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন হয় কোনো ব্যাপার নয়, শুধুমাত্র কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না, সেক্ষেত্রে কিন্তু অবস্থার পরিবর্তনও হতে পারে। অর্থাৎ বস্তুরা কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আর উল্টো তাপ বর্জনের ক্ষেত্রে এই প্রসেসগুলো কিন্তু ঘটতে পারে, যেইটাকে আমরা বলেছি অবস্থার পরিবর্তন। এখানে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তনের একদম টোটাল ফেজ ডায়াগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসবো যাব নেক্সট প্রয়োগে। এবার আমরা আসবো, সেটা হচ্ছে নেক্সট যে উষ্ণতার পরিবর্তন হতে পারে তাপ প্রয়োগে। একটা পরিবর্তন আমরা কি দেখলাম? অবস্থার পরিবর্তন দেখলাম। সেকেন্ড কি দেখবো? সেকেন্ড হচ্ছে উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ তাপ গ্রহণে বস্তু কি হয়? তাপ গ্রহণে বস্তু হয় উষ্ণ, তাপ গ্রহণে বস্তু হয় গরম বা উষ্ণ, আর তাপ বর্জনে বস্তু কি হবে? ঠান্ডা বা শীতল। এটা হচ্ছে আরেকটা প্রয়োগ তাপের। ঠিক আছে, নেক্সট আর কি প্রয়োগ আছে জানো? সেটা হচ্ছে তাপ প্রয়োগে কোনো বস্তুর আয়তন পরিবর্তন হয়। যেমন তুমি একটা এক্সাম্পল ভাবতে পারো, যে রেল লাইনে দেখবে জোরের মাঝে ফাঁক রাখা হয়। রেল লাইন দেখতে পারো যে লোহার যে পাতগুলো পরপর পরপর লাগানো থাকে, সেখানে দুটো লোহার পাতের মধ্যে এরকম ছোট 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 গ্যাপ রাখা আছে। কেন রাখা আছে জানো? যখন রেলগাড়িটা ওই লোহার পাতের ওপর দিয়ে বা রেল লাইনের ওপর দিয়ে যায়, তখন প্রচুর ঘর্ষণ হয় রেলের চাকা আর ওই পাতের ওপরে। এছাড়া কি রৌদ্রে প্রচন্ড তাপের ফলে লোহা হচ্ছে একটা সুপরিবাহী পদার্থ, তাপকে মানে প্রবাহ করতে পারে। তার মানে ওই তাপ প্রয়োগের ফলে রেল লাইনের যে লোহার পাতগুলো এক্সপ্যান্ড করতে পারে, তার আয়তন বৃদ্ধি পায়। তাহলে তাপ প্রয়োগে কিন্তু কোনো পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এবার দেখো, লোহার পাতটা বাই চান্স যদি আয়তনে বৃদ্ধি পেয়ে গিয়ে লম্বা হতে শুরু করে, তো কোনো রেল লাইনের তো যদি ওই মাঝখানে গ্যাপ না রাখা হয়, দুটো লোহার পাত একে অপরের ওপরে তো মানে চড়ে যাবে। এটা যদি আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যায়, তাহলে একটা লোহার পাত একটা লোহার পাতের ওপরে উঠে যাবে, ফলে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ফলে প্রচুর দুর্ঘটনা ঘটতে পারে। তাই জন্যই কিন্তু রেল লাইনের জোরে দুটো লাইনের মাঝখানে গ্যাপ রাখা হয়, যাতে কোনোটা যদি এক্সপ্যান্ডও হয় বা তাদের যদি আয়তন বৃদ্ধিও পায়, তাহলে যাতে সমস্যাটা না হয়, যাতে অ্যাক্সিডেন্টটা না হয়। তাই জন্য আমরা বলতে পারি থার্ড প্রয়োগ আমি কি বলতে পারি? যে তাপ প্রয়োগে যে কোনো পদার্থ, সেটা কঠিন হোক, সেটা তরল হোক, সেটা গ্যাসীয় হোক। তরল পদার্থ, এটা তো আমি কঠিনের বললাম যে লোহা ধীরে ধীরে ওর আয়তন বৃদ্ধি করেছে। তরলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিন তো ম্যাম। তরলের ক্ষেত্রে তুমি থার্মোমিটারে দেখতে পাও, যখন আমাদের জ্বর হয়, কি হয়? জ্বরের সময় আমরা থার্মোমিটারকে গায়ের মধ্যে এরকম বগলের তলায় নিই। তার মানে কি, আমাদের জ্বরের সময় প্রচন্ড বডি থেকে তাপ রিলিজ হতে থাকে, তখন বডি পুরো গরম থাকে। ঠিক আছে, তো এই গরমটাকে কতটা গরম বা কতটা জ্বর এসছে, সেটাকে আমরা কি দিয়ে মেজার করি? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তো থার্মোমিটারের মধ্যে যে তরলটা আছে, ওটা কি? ওটা পারদ। তো কি হয়? পারদের পাটা আস্তে আস্তে উপরে ওঠে। কেন? তার কারণ তাপে প্রসারণের ফলে তাপ আমাদের বডি থেকে নির্গত হচ্ছে, যেটা থার্মোমিটারে যাচ্ছে। থার্মোমিটারের যে পারদের পাড়াটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? সেটা প্রসারিত হয়ে গিয়ে ওপর দিকে উঠে আসছে। তার মানে কি বলতে পারছি? যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর কিন্তু আয়তনের প্রসারণ ঘটে। তরল পদার্থের ক্ষেত্রে দেখতে পেলাম যে থার্মোমিটারের মধ্যে পারদের প্রসারণ হচ্ছে, এটাকে আমরা তাপীয় প্রসারণ বলে থাকি। কঠিন পদার্থের ক্ষেত্রেও দেখতে পেলাম যে রেল লাইন বড় হয়ে যায়, অর্থাৎ শুধু রেল লাইন না, যে কোনো কঠিন পদার্থ কিন্তু তাপ প্রয়োগে মানে আস্তে আস্তে মানে বাড়তে থাকে। ঠিক আছে, গ্যাসের এক্সাম্পল কি না জানো তোমরা? তুমি একটা বেলুনকে ফুলিয়ে তুমি রোদের মধ্যে রেখে দাও, ছাদের ওপরে রোদের মধ্যে রেখে দাও, একটু বাদে বেলুনটা ফাট করে বাস্ট করবে। বা তুমি একটা বেলুনকে রান্নাঘরে নিয়ে গিয়ে গ্যাসের সামনে ধরো, ধাম বাস্ট,
কেন বাস্ট করলো বলো তো? কারণ যখন বেলুনের মধ্যে হাওয়া ভরা আছে, তো যখন তুমি ওটা রোদের মধ্যে রাখছো, রোদের তাপের গ্রহণ করার ফলে বেলুনের ভেতরের যে গ্যাসটা রয়েছে সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করার, বৃদ্ধি পাওয়ার চেষ্টা করলো, আয়তনে বাড়ার চেষ্টা করে। এবং দেখো বেলুনের ওপরের সারফেসটা তো একটা নির্দিষ্ট, ওই ভেতরের গ্যাসটা এক্সপ্যান্ড হয়ে বাইরে বেরিয়ে আসতে চায়, এতটা পরিমাণে বেড়ে যায়। তো এই কারণে আমরা বলতে পারি যে তাপের প্রয়োগের ফলে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, এবং আয়তনের মানে আয়তন বা তার যে দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্য, আয়তন থাকলে আয়তন, প্রস্থ থাকলে প্রস্থ, মোটামুটি সবকিছুই প্রসারিত হয়। যে কোনো বস্তুর প্রসারণ ঘটে, প্রসারণ ঘটে, সেটা কিন্তু যে কোনো বস্তু, এটা কিন্তু কঠিন তরল গ্যাস নির্বিশেষে, কঠিন তরল গ্যাস, 3 রকমের পদার্থেরই কিন্তু আয়তন হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, যার যেটা রয়েছে। লোহার যদি একটা রড নাও তাহলে তার দৈর্ঘ্য রয়েছে, যদি তুমি লোহার একটা ব্লক নাও তাহলে তার আয়তন রয়েছে, যার যে দৈর্ঘ্য প্রস্থ আয়তন যার যেটা আছে, যেটা রয়েছে সেটাই বেড়ে যাবে। ঠিক আছে, এক্সেপশন রয়েছে জলের ক্ষেত্রে, সেটা আমরা নেক্সট দিন শিখবো। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই শিখবো যে তাপ প্রয়োগে যে কোনো বস্তুর প্রসারণ ঘটে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, এটিকে তাপীয় প্রসারণ বলে, তাপীয় প্রসারণ বলে। মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বিভিন্ন তাপের ফলাফল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে তাপ প্রয়োগের ফলে আলো উৎপাদন হতে পারে। কোথায় বলো তো? এই যে আমরা বাড়িতে ডুম বাল্ব, কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানাবে যে ডুম বাল্ব কার কার বাড়িতে রয়েছে। ডুম বাল্ব কোনগুলোকে বলে জানো? যে বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে, সে এই যে এই বাল্বগুলো, এটা হচ্ছে আমাদের সেই ডুম বাল্ব। এই ডুম বাল্বের মধ্যে কি হয় জানো? আমরা ইলেকট্রিসিটির সাথে বা আমরা সুইচের সাথে, মানে তারের সাথে কানেক্ট করে দিই এবং আমরা সুইচ দিই, ফলে ইলেকট্রিসিটি যায়। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে এই যে এটা রয়েছে, এটা কি বলতো? এটা হচ্ছে মেইনলি ফিলামেন্ট, এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট। এই ফিলামেন্টটা তড়িতের প্রভাবে প্রচন্ড গরম হতে শুরু করে এবং এতটাই গরম হয়ে যায় যে সেটা বডি থেকে এত গ্লো বেরোতে থাকে, মানে একটা মানে আগুন বেরোতে থাকে সেখান থেকে, আগুন বলবো না, মানে লাইট বেরোতে থাকে। তার মানে তাপ প্রয়োগে আলো উৎপাদন হয়, আলো উৎপাদন হয়। মনে থাকবে তাহলে? নেক্সট এবার আমরা আসবো হচ্ছে তাপের প্রকারভেদ। তাপ কয় প্রকার সেটা একবার দেখবো। আচ্ছা, তাপের ফলাফলগুলো আমরা বুঝতে পেরে গেছি। 1 হচ্ছে কি, আমার সাথে সাথে বলো, অবস্থার পরিবর্তন। 2 হচ্ছে আলো উৎপাদন। 3 হচ্ছে তোমার উষ্ণতার পরিবর্তন। আর 4 হচ্ছে এইমাত্র আমরা কি দেখলাম, দেখো আমি বলতে বলতে এবার নিজেই ভুলে গেছি। 4 হচ্ছে এখানে, ও আচ্ছা আরেকটা তো বলিনি, হায় রে ভগবান, আরেকটা হচ্ছে তাপীয় প্রসারণ, আরেকটাও রয়েছে, সেটা তো আমি বলতেই ভুলে গেছি। OMG, আরেকটা হচ্ছে তাপের প্রয়োগে রাসায়নিক পরিবর্তনও ঘটতে পারে, তো আমি বলতেই ভুলে গেছি। তাপ প্রয়োগে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে, রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। এক্সাম্পল কি দেখো, ধরো তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, CaCO3, যেটাকে আমরা মার্বেল বলি। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি তাপ প্রয়োগ করো, এটা না বিশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তার মানে এখানে কি হচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে না? তাপের প্রয়োগের ফলে ঘটছে রাসায়নিক পরিবর্তন। সো আমি কি বলতে পারছি, তাপ হচ্ছে একটা প্রসেস যেটা গ্রহণ করলে কোনো একটা পদার্থ বিয়োজিত হয়ে ডিফারেন্ট টাইপের পদার্থ উৎপন্ন হতে পারে। তার মানে আমরা কি দেখতে পারলাম, যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা যৌগ, সেটাকে তাপ প্রয়োগের ফলে দুটো ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন করছে। তাহলে তাপের প্রয়োগে শুধুমাত্র উষ্ণতার পার্থক্য হেনা তেনা না হওয়ার ছাড়াও কিন্তু এখানে রাসায়নিক পরিবর্তনও ঘটতে পারে। এছাড়া একটা ভালো এক্সাম্পল তোমরা ছোটবেলা থেকে পড়ছো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ এই বিক্রিয়াটা নিশ্চয়ই তোমরা জানো, গাছেরা করে। সূর্য রশ্মিকে গ্রহণ করে কি করে বলো তো, কার্বন ডাই অক্সাইড সাপেক্ষে
6O2, সেখান থেকে C6H12O6 এবং 6H2O। এই বিক্রিয়াটা কি তোমরা জানতে? এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের বিক্রিয়া, সালোক সংশ্লেষ বিক্রিয়া, যেখানে সূর্যের আলোর এবং তাপের উপস্থিতিতে গাছ কার্বন ডাই অক্সাইড আর বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে, গ্লুকোজ এবং জল উৎপন্ন করে। এবং গ্লুকোজটা কোথায়, এই বিক্রিয়াটা কোথায় হয়? পাতায়, ক্লোরোফিলের দ্বারা এই বিক্রিয়াটা হয় এবং গ্লুকোজটাকেই সারা গাছ খাদ্য হিসাবে গ্রহণ করে। তার মানে এটা কি হচ্ছে, সূর্যে যদি তাপ এবং আলো না থাকতো তাহলে এই বিক্রিয়াটা হতো না, তাহলে তাপের প্রভাবে কি হচ্ছে, এই বিক্রিয়াগুলো ঘটছে। তার মানে তাপ শুধুমাত্র ওগুলো ছাড়াও কিন্তু রাসায়নিক পরিবর্তনও করতে পারে। ক্লিয়ার তাহলে? আচ্ছা, তাহলে তাপ সম্পর্কে আমরা পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা চলে আসবো তাপের প্রকারভেদ সম্পর্কে। তো তাপকে আমরা 3 রকম ভাবে ভাগ করব। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লীন তাপ, একটা হচ্ছে বিকীর্ণ তাপ। বোধগম্য তাপ মানে কি, যে তাপকে আমরা ফিল করতে পারি। অর্থাৎ ধরো এই যে আগুন জ্বলছে, আশেপাশে তুমি যারা মানুষ দাঁড়িয়ে রয়েছে ওগুলো তারা কি করবে, তারা গরম ফিল করবে। তার মানে এটাকে বলবো আমরা বোধগম্য তাপ। ঠিক আছে, যে তাপকে আমরা একদম বোধ করতে পারি বা ফিল করতে পারি। মনে থাকবে তাহলে কি লেখা আছে দেখো, অবস্থার পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ যে তাপ কোনো অবস্থার পরিবর্তন ঘটাবে না, অর্থাৎ কোনো বরফকে জল করবে না বা জলকে বাষ্প এদেরকে করবে না, জাস্ট কি করবে, জাস্ট সেই তাপের প্রভাবে উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার বৃদ্ধি হবে। কোনো বস্তুকে তুমি তাপ দিলে সেই বস্তুটা গরম হয়ে গেল, অর্থাৎ সেই বডিটার উষ্ণতা বৃদ্ধি পেল, সেই তাপটাকে আমরা বলবো বোধগম্য তাপ। ঠিক আছে, লীন তাপ কোনটা? লীন তাপ মানে হচ্ছে এইটা সম্পর্কে আমাদের নেক্সট লেকচারে আসবে। লীন তাপ মানে হচ্ছে যে তাপ গ্রহণে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। যেমন বললাম যে বরফ থেকে জল হলো, জল থেকে বাষ্প হলো, তাপ গ্রহণের ফলে হচ্ছে, সেই তাপটাকে আমরা বলবো লীন তাপ। আর বিকীর্ণ তাপ মানে কি, ধরো এই যে সূর্য থেকে তাপ আসছে আমাদের পৃথিবীতে, তো কি বিকিরণের মতো করে আসছে না, তরঙ্গের হিসাবে আসছে। বিকীর্ণ তাপ মানে কি, তরঙ্গ হিসাবে আসছে, তরঙ্গ হিসাবে আসে। কোথা থেকে বলতো? সূর্য থেকে পৃথিবীতে। এইটাকে বলা হয় বিকীর্ণ তাপ। অর্থাৎ কি বলেছে, যে তাপ জড় মাধ্যম ছাড়া, অর্থাৎ কোনো মাধ্যমের দরকার হয় না। মানে এই যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে, মাঝখানে কোনো কি মাধ্যম আছে? বায়ুমণ্ডল, মানে বায়ুমণ্ডল একটা সার্টেন লেয়ার পর্যন্ত রয়েছে, কিন্তু মহাশূন্যে গ্যালাক্সিতে তো আর বায়ুমণ্ডল নেই। তো একদম সূর্য থেকে পৃথিবীতে কোনো মাধ্যম ছাড়াই তাপের প্রবাহ হচ্ছে, সেই তাপটাকে আমরা বলবো বিকীর্ণ তাপ। সেক্ষেত্রে তাপ তো আলো যেরকম তরঙ্গের আকারে আসে, একদম এরম এরম করতে করতে আসে, সেরকম তাপও কিন্তু তরঙ্গের আকারে এগিয়ে যায়। ক্লিয়ার তাহলে? চলো, আর মনে রাখবে তাপকে, এই যে তাপের প্রবাহটা হচ্ছে বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপের প্রবাহ হচ্ছে, সেই প্রবাহটাকে মেজার করা যায় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। মনে রাখবে যে তাপের প্রবাহ মেজার করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, চলো নেক্সট এবার আমরা আসবো তাপমাত্রা বা উষ্ণতা কি। এই যে এতবার করে আমি বলছি উষ্ণতা বাড়াচ্ছে, উষ্ণতা কমাচ্ছে তাপ প্রয়োগের ফলে, এই উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে হচ্ছে তাপের নির্দেশক। তাপ মেজার করি আমরা, যেমন আমি বললাম যে তাপ প্রবাহিত হচ্ছে, কতটা তাপ প্রবাহিত হলো সেটাকে আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মেজার করি। উষ্ণতা ব্যাপারটা কি? এই যে আমরা তাপ গ্রহণ করছি ফলে আমরা গরম হচ্ছি, বা কোনো একটা বস্তুকে তাপ দেওয়ার ফলে বস্তুটা গরম হলো, এই যে গরম হওয়া ব্যাপারটা, গরম যেটা বলছো সেইটা হচ্ছে উষ্ণতা। তুমি জিনিসটাকে ধরলে তোমার কি মনে হলো? গরম ফিল হলো, তাহলে তোমার এই যে গরম ফিলটা হলো, এইটা হচ্ছে উষ্ণতা। অর্থাৎ উষ্ণতা কি? উষ্ণতা হলো একটা তাপীয় অবস্থা, এমন এক তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা আবার কি জিনিস ম্যাম? বলছি, তাপীয় অবস্থা যা নির্দেশ করে তাপ প্রবাহের দিককে, তাপ প্রবাহের দিক। অর্থাৎ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপের প্রবাহটা হবে। এই যে বললাম যে গরম জলের বাটি আর ঠান্ডা জলের বাটি, গরম থেকে ঠান্ডার দিকে তাপটা প্রবাহিত হলো, তো এই গরমটা বলছি যে এটাই হচ্ছে উষ্ণতা। অর্থাৎ তাপের নির্দেশক, বা আমি বলতে পারি ইন্ডিকেটর অফ হিট, বা আমি বলতে পারি উষ্ণতা হলো তাপের ফলাফল। তাপের উষ্ণতা হলো তাপের ফলাফল।
ঠিক আছে, মনে থাকবে। অর্থাৎ জাস্ট এটা ইন্ডিকেট করে কোন বস্তুটা উষ্ণ বা কোন বস্তুটা গরম। ক্লিয়ার? তাহলে তাপ আর উষ্ণতা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর এই শক্তিটা গ্রহণ করার ফলে কোনো বস্তু যে গরম হয়ে যাচ্ছে, এই গরমটা হচ্ছে উষ্ণতাটা। ক্লিয়ার? তাহলে উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটাকে পরিমাপ করা হয় সকলেই জানো কোথায়? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, থার্মোমিটারের সাহায্যে। আর এর এসআই একক কি জানো? কেলভিন। এগুলো মনে রাখতে হবে তোমাদের, এটাকে ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করা হয়। আর সিজিএস একক কি জানো? বলি না যে এত ডিগ্রি সেন্টিগ্রেড আজকের উষ্ণতা, ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা ডিগ্রি সি দিয়ে লিখি। মনে থাকবে তাহলে উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে তাপের ফলাফল। এটা খুব ভালো করে মাথায় রাখবে। উষ্ণতা হলো তাপের ফলাফল, যেটা নির্দেশ করে যে তাপ, যা নির্দেশ করে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। নির্দেশ করে তাপ কোন বস্তু থেকে কোন দিকে বা কোন বস্তুতে প্রবাহিত হবে। ক্লিয়ার? তাহলে উষ্ণতা কি জিনিস বোঝা গেছে? উষ্ণতা ইজ আ ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? তাপের ইন্ডিকেটর। তাপকে জাস্ট মেজার করা হয় বা তাপকে যন্ত্র ছাড়া, মানে যন্ত্রটা তো ক্যালোরিমিটার, কিন্তু উষ্ণতার দ্বারা তাপকে প্রকাশ করা হয়। তাপের ফলাফল সেটা। তাপ হলো কারণ, উষ্ণতা হচ্ছে তার ফলাফল, যার একক কি? সিজিএস হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন হচ্ছে তার এসআই একক। ক্লিয়ার? তাহলে উষ্ণতা সম্পর্কে আমরা একদম ডিটেলসে পড়েছি। মানে এখন এবার আমরা উষ্ণতা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা যে স্টেপে যাব সেটা হচ্ছে তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, না, তার আগে একটু পার্থক্য আছে। পার্থক্যটা চলো লিখেই দিই। পার্থক্যটা একবার ঝটপট করে লিখে নিই। তাপ এবং তাপমাত্রার পার্থক্য। ফার্স্ট তো হচ্ছে সংজ্ঞা হবে। 1 নম্বর হচ্ছে তাপের সংজ্ঞা। কি লিখবো? এটা হচ্ছে এক প্রকার শক্তি, এটা হচ্ছে এক প্রকার শক্তি। আর উষ্ণতা কি, বা উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু কোনো শক্তি নয়। এটা কি হবে? এটি হলো তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা যা নির্দেশ করে তাপ প্রবাহের দিক। তাপ প্রবাহের দিক অর্থাৎ তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্দেশ করে হচ্ছে এই উষ্ণতা। নেক্সট হচ্ছে 2 নম্বর। এটার একক কি বললাম? তাপের একক বললাম এসআই তে জুল, সিজিএস এ কি বললাম? ক্যালোরি। আর এক্ষেত্রে কি হবে? এসআই তে একক কেলভিন, সিজিএস এ হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 3 নম্বর পার্থক্য কি হবে? একে পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রে, ক্যালোরিমিটার যন্ত্রে। আর এর ক্ষেত্রে হচ্ছে থার্মোমিটার যন্ত্রে, থার্মোমিটার যন্ত্রে। ঠিক আছে? আর যদি বলে যে সাদৃশ্য কি, এটা হচ্ছে বৈসাদৃশ্য। এগুলো হচ্ছে কি? পার্থক্য। ঠিক আছে? আর সাদৃশ্য হচ্ছে এটাও স্কেলার রাশি as well as এটাও স্কেলার রাশি। আরেকটাও পার্থক্য লিখতে পারো যে তাপ হলো, এটা হচ্ছে কারণ, বস্তুর উষ্ণতার কারণ এটা, আর এটা হচ্ছে তাপের ফলাফল। মনে থাকবে তাহলে আমরা কিন্তু পুরোপুরি কভার করছি, পুরো লেখা হয়ে গেছে আমার তাপ এবং উষ্ণতার পার্থক্য। একদম আজকের লাস্ট টপিক, যে বস্তুর এই যে তাপ গ্রহণ করলে বলছো উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তো এই উষ্ণতা বৃদ্ধিটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো চলো প্রথম, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, যে তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। 3টে বিষয়ের উপর তাপের নির্ভরশীলতা রয়েছে। কি কি বলো তো? আমি 3টে লিখে দিচ্ছি। বস্তুর ভর কিভাবে নির্ভর করে সেটাও নিশ্চয়ই বলবো। বস্তুর উষ্ণতার পার্থক্য, লাস্ট ওয়ান হচ্ছে
উপাদানের প্রকৃতি, বস্তুর উপাদানের প্রকৃতি। এই ব্যাপারটা কি ঝটপট করে দেখে নি। ফার্স্ট আমরা জানবো হচ্ছে এই বস্তুর ভর ব্যাপারটা কি। বস্তুর ভরের সাথে তাপের কিরকম নির্ভরশীলতা রয়েছে, তার জন্য আমাকে একটা এক্সাম্পল দিতে হবে। তো ফার্স্ট ধরো তোমার কাছে, ধরে নাও তোমার কাছে 1 বাটি জল আছে, ঠিক আছে? এটা হচ্ছে ধরলাম, আমি ধরে নিলাম এটা 1 কেজির একটা পাত্র, 1 কেজির একটা জল রয়েছে ধরে নিলাম। আর একটা তোমার কাছে 1 গামলা জল আছে, ডিরিং 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 ডিরিং, এটাতে কত আছে? ধরলাম আমি 2 কেজি আছে, 1 গামলা জল আছে। তোমাকে বলেছে এই 1 বাটি জল আর এই 1 গামলা জল দুটো কি তোমাকে গরম করতে হবে ঘরের উষ্ণতা থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে। মানে আমি কি করব, এইটাকেও, এটা এখন ঘরের উষ্ণতায় আছে, এটাও 25 ডিগ্রিতে আছে, এটাও 25 ডিগ্রিতে আছে, এইটাকেও তোমাকে নিয়ে যেতে হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, এইটাকেও নিয়ে যেতে হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে উষ্ণতা বাড়াতে বলেছে। তোমরা আমাকে বলো তো কোনটা বেশি পরিমাণে তাপ গ্রহণ করবে, না 1 বাটি জল নাকি 1 গামলা জল? কোনটা বেশি পরিমাণে তাপ গ্রহণ করবে? কমন সেন্স, 1 গামলা জল, সিম্পল। তাহলে এইটা হচ্ছে বেশি তাপ গ্রহণ করবে, স্বাভাবিক ব্যাপার। ইকুয়াল অ্যামাউন্টের উষ্ণতা বৃদ্ধির জন্য যে বস্তুর ভর বেশি সেই বস্তুকে বেশি পরিমাণে তাপ দিতে হবে, কমন সেন্স। তার আমি লিখতে পারি যে সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে বেশি ভরের বস্তুর বেশি পরিমাণ তাপ লাগবে, বেশি পরিমাণ তাপ প্রয়োজন। আচ্ছা, তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি যে যার ভর বেশি তাকে উত্তপ্ত করতে বা তাকে গরম করতে বেশি তাপ লাগবে। তাহলে তাপ যার মানে ভর যার বেশি তার তাপও বেশি লাগবে। তাহলে ভরের সাথে তাপের সম্পর্কটা কিরকম সম্পর্ক বলো তো? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যার ভর, ভরকে আমরা সবসময় এম দিয়ে ডিনোট করি, মাস, ভরের ইংলিশ হচ্ছে মাস। তো যার ভর বেশি তাতে উত্তপ্ত করতে তাপও বেশি লাগবে, তাপকে কিউ দিয়ে ডিনোট করলাম। তাহলে ভরের সাথে তাপের সম্পর্ক কি, একটা বেশি হলে আরেকটাও বেশি হচ্ছে, তো এরকম সম্পর্ককে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি সুতরাং তাপের সাথে ভরের সম্পর্ক কিরকম? সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে এখান থেকে দেখো তো আমি লিখতে পারি কিনা যে কিউ ইজ প্রপোর্শনাল টু এম। এটা লেখা যায় হ্যাঁ কি না বলো? এটাও বাড়লে এটাও বাড়বে, তাহলে সমানুপাতিক চিহ্নকে আমরা সবসময়, এই যে এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল চিহ্ন, প্রপোর্শনাল চিহ্ন অর্থাৎ সমানুপাতিক চিহ্ন এভাবে বলতে পারি। তাহলে 1 নম্বর ইকুয়েশন আসলো হচ্ছে আমার কি, যে বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সেটা হচ্ছে বস্তুর ভরের সাথে সমানুপাতিক। আমি ওপরেও লিখে দিচ্ছি, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি বস্তুর ভরের সমানুপাতিক। অর্থাৎ ভর বেশি হলে তাপও বেশি লাগবে। বুঝছো? বাহ, গ্রেট। নেক্সট, এটা হচ্ছে 1 নম্বর নির্ভরশীলতা। 2 নম্বর নির্ভরশীলতা আমি কি বলেছিলাম? উষ্ণতার পার্থক্য। এটাও একটা এক্সাম্পল দিয়ে চলো বলি। ধরো তোমার কাছে দুটো জলের গ্লাস রয়েছে, সেম, এটা একটা জলের গ্লাস, এটা একটা জলের গ্লাস, এবং এটার মধ্যে 1 কেজি জল আছে, এটার দুটোর মধ্যে ভর সেম আছে, এটার মধ্যেও ধরো 1 কেজির জল, সেম সেম দুটোর আমি ধরে নিয়েছি, এটাতেও যে পরিমাণ জল রয়েছে এটাতেও সেম পরিমাণ জল রয়েছে, দুটোর জলের পরিমাণ বা ভরটা সেম। আমি লিখে দিচ্ছি দুটি গ্লাসে জলের ভর সমান। এবার তোমাকে বলেছে
এই গ্লাসটা দুটোই আছে 25 ডিগ্রিতে, এটাও 25 ডিগ্রিতে আছে, ঘরের উষ্ণতায় আছে, দুটোই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আছে। দুটো গ্লাস, তুমি ঘরের দুটো গ্লাস নিয়েছো সেম টাইপের, দুটো আগেরটা যেরকম একটা গ্লাস আর একটা গামলা নিয়েছি, এখানে কিন্তু দুটোই আমাকে সেম টাইপের গ্লাস নিতে হবে। এইটাকে তোমাকে নিয়ে যেতে হবে হচ্ছে 50 ডিগ্রিতে, এইটাকে তোমাকে নিয়ে যেতে হবে 100 ডিগ্রিতে। কোথায় বেশি তাপ লাগবে তোমার কি মনে হয়? সিম্পল কমন সেন্স কি বলছে? অফকোর্স এটাতে। অর্থাৎ যেই বস্তুর উষ্ণতার পার্থক্য যত বেশি, অর্থাৎ খেয়াল করে দেখো এটাকে আমার 25 থেকে 50-এ, জাস্ট উষ্ণতার পার্থক্য কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য কত? 50 মাইনাস 25 মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এটার ক্ষেত্রে পার্থক্য কত? 100 মাইনাস 25 75, তাত্তরিকা। কোন ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য বেশি? অফকোর্স এই ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য বেশি। তাহলে যেই গ্লাসের উষ্ণতাকে যত বেশি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, বা যেই বস্তুর উষ্ণতার পার্থক্য যত বেশি করতে বলবে, সেখানে বেশি পরিমাণ তাপ লাগবে, মানে এক্ষেত্রে আমাকে তাপ বেশি পরিমাণ দিতে হবে, তাপ বেশি লাগবে। তার মানে আমি এখান থেকে এই পয়েন্টটা কি লিখতে পারি? 2 নম্বর পয়েন্ট, যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক। কারণ কি বললাম? যে যার উষ্ণতার পার্থক্য যত বেশি, দেখো এটার ক্ষেত্রে 75, এটার ক্ষেত্রে 25, কার উষ্ণতার পার্থক্য বেশি? সেকেন্ড গ্লাসটার। তা যার উষ্ণতার পার্থক্য বেশি, তাপও বেশি লাগবে, একটাও বেশি এটাও বেশি, দুটোই বেশি হলে সমানুপাতিক, আবার দুটোই কম হলে সমানুপাতিক, একটা কম একটা বেশি হলে কি? ব্যস্তানুপাতিক। দুটোই যদি সেম টাইপের হয়, একটা বাড়লে আরেকটাও বাড়ে, একটা কমলে আরেকটাও কমে, তাহলে সেগুলোকে আমরা সমানুপাতিক সম্পর্ক বলি, এবং সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি। আর ব্যস্তানুপাতিক সম্পর্ককে একটা বাড়লে আরেকটা কমে, এইরকম অপোজিট হলে ওটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। জানো এগুলো অঙ্কে করেছো? তাহলে উষ্ণতার পার্থক্য আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ ইজ প্রপোর্শনাল টু কি হবে? উষ্ণতার পার্থক্যকে আমরা T2 মাইনাস T1 লিখলাম। T2 মাইনাস T1 মানে কি? T2টা হচ্ছে অন্তিম উষ্ণতা, আর T1টা হচ্ছে প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 1 আর 2 নম্বর ইকুয়েশনকে ভালো করে খেয়াল করে দেখো। বস্তুর ভর সাথে তাপের সম্পর্ক সমানুপাতিক, উষ্ণতার পার্থক্য, অন্তিম উষ্ণতার প্রাথমিক উষ্ণতাকে মাইনাস করলে আমরা উষ্ণতার পার্থক্য পাই। পার্থক্য মানে কি? ডিফারেন্স। অর্থাৎ যেই উষ্ণতায় নিয়ে যেতে হবে আর আগে যে উষ্ণতা ছিল, দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাকেই আমরা তো বার করে দিলাম। 100 মাইনাস 25 মানে 75, মানে কি? জাস্ট দুটোর আমি ডিফারেন্স করেছি। তো দ্যাটস ওয়াই আমি লিখতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু অন্তিম মাইনাস প্রাথমিক উষ্ণতা। এই দুটো সম্পর্ককে আমরা কি করব? একসাথে করে দেবো। আমি এই দুটো 1 আর 2 নম্বর সমীকরণকে যদি আমি একসাথে করি, দেখো তো এরকম আসে কিনা। 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা। এই দুটো সমীকরণকে আমি একসাথে লিখবো। যদি এরকম ভাবে ভাবো, এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল, এক্স জেড এর সাথেও প্রপোর্শনাল, আমি দেখো তো দুটোকে একসাথে লিখলে এরকম লিখতে পারি কি পারি না? m ইন্টু T2 মাইনাস T1, এটা লেখা আরামসে যায়, এটা লেখা যায় তো, যে Q is proportional to m into T2 minus T1। এই রিলেশনটা আসে কি আসে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে Q is proportional to, মানে Q হচ্ছে সমানুপাতিক কার সাথে? ভর এবং উষ্ণতার পার্থক্যের সাথে। ঠিক আছে, এবার এই সম্পর্কটাকে Q is proportional to m into T2 minus T1, এই যে সম্পর্কটা আসলো, আমি সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়াল, দেখো এইরকম টাইপের তো অঙ্ক করা যাবে না। সমানুপাতিক চিহ্ন থাকলে অঙ্ক করা যাবে? কি মনে হয়? ইকুয়ালে কনভার্ট করতে হবে। সো কিউ ইকুয়াল টু আমাকে আনতে হবে। আর মনে রাখবে, সমানুপাতিক থেকে বা সমানুপাতিক চিহ্ন থেকে আমি যদি ইকুয়াল বা সমান চিহ্নে আনি, একটা ধ্রুবক পদ আনতে হয়। এটা একদম অঙ্কে তোমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে পড়েছো, আই হোপ তোমরা জানো যে এক্স
1:y ইকুয়ালস টু ধরো 3:4 আছে, এটা তো সমানুপাতিক বলে, তাহলে আমরা কি লিখতে পারি x/y মানে 3/4, এবং এটাকে আমরা কে একটা কনস্ট্যান্ট ধরে নিই না, ইকুয়াল টু, এটাকে কি বলে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বলা হয়। এগুলো তোমাদের শিউলি ম্যাম কিন্তু শেখাবে। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আসে 3k, y ইকুয়ালস টু আসে 4k। এই যে কে মানে কি, যে কোনো সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়াল চিহ্নে কনভার্ট করলে আমাকে একটা ধ্রুবক পদ আনতে হয়। ম্যাথসে যেরকম, আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতেও কিন্তু সেরকম। তাহলে এই সমানুপাতিক চিহ্ন তুললে আমরা একটা ধ্রুবক পদ আনবো, এবং ধ্রুবক পদটাকে আমরা এস দিয়ে ডিনোট করবো, এস। বাকিটা যেরকম আছে m t2 माइनस t1 যেরকম আছে সেরকমই লিখলাম। बहुत ही ইম্পর্টেন্ট ফর্মুলা আ গয়া। এস মানে কি, এস মানে এখানে সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটাকে একটা নাম দেওয়া হয়, এই ধ্রুবকটাকে বলা হয় আপেক্ষিক তাপ। এই ধ্রুবকটাকে বলা হয় আপেক্ষিক তাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই যে আমরা 3 নম্বর যে নির্ভরশীলতাটা পড়লাম, দেখলাম কি বলতো, 3টে বিষয়ের উপর নির্ভর করে না। এক হচ্ছে উষ্ণতার পার্থক্য, এক হচ্ছে বস্তুর ভর, এ দুটোর তো আমি রিলেশন লিখলাম কিউ প্রপোর্শনাল টু এম, কিউ প্রপোর্শনাল টু t2 মাইনাস t1, কিন্তু এই থার্ড রিলেশনটা তো আমি লিখিনি, কি উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এটা মানে কি, মানে তোমাকে ধরো 1 গ্লাস জল দিয়েছে, ঠিক সেম পরিমাণের 1 গ্লাস দুধ দিয়েছে, দুটোকে তোমাকে গরম করতে বলেছে। সেম দুটোকে ধরো 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধকে, দুটো ঘরের উষ্ণতায় আছে, 25 ডিগ্রিতে রয়েছে, তোমাকে গরম করে 50 ডিগ্রি নিতে হবে। কিন্তু খেয়াল করে দেখবে জল কিন্তু বেশি তাপ নেয় দুধের তুলনায়। সেম অ্যামাউন্টের জল আর দুধ, সেম ডিফারেন্স উষ্ণতার পার্থক্য রয়েছে, অর্থাৎ দুটোকেই আমাকে 50-এ নিয়ে যেতে হবে, কিন্তু তাও জলের যে তাপ গ্রহণের প্রবণতা দুধের থেকে বেশি। কেন এটা হচ্ছে? কারণ এখানে ম্যাটেরিয়ালটা ডিফারেন্স রয়েছে, অর্থাৎ এক জায়গায় জল আছে, এক জায়গায় দুধ রয়েছে। দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তাপ গ্রহণ বা বর্জন সবসময় কিন্তু ডিফারেন্ট হয়। আর এটাই কিন্তু হচ্ছে উপাদানের প্রকৃতির ওপর নির্ভর, যেটা বললাম যে উপাদানটা কি প্রকৃতির, জল আছে, দুধ আছে, লোহা আছে, তামা আছে, না কোন পদার্থটা রয়েছে তার ওপর কিন্তু ডিপেন্ড করে। মাথায় রাখবে তাহলে কি, যে এই যে এসটা এম আর t2 মাইনাস t1 তো বুঝে গেছি। এস ব্যাপারটা কি, এস মানেই হচ্ছে সেই উপাদানের প্রকৃতিটা, যে একটা ধ্রুবক যেটা কিন্তু ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মান, ধ্রুবকের মানটা আলাদা আলাদা। অর্থাৎ এই এস হলো আপেক্ষিক তাপ, যেটা উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে, উপাদানের প্রকৃতির ওপর নির্ভরশীল। মানে কি ডিফারেন্ট ম্যাটেরিয়ালের এস এর মানটা ডিফারেন্ট হয়। অর্থাৎ জলের ক্ষেত্রে একরকমের হবে, আবার দুধের ক্ষেত্রে একরকমের হবে, লোহার ক্ষেত্রে একরকম, জল মানে তামার ক্ষেত্রে একরকম, রূপোর ক্ষেত্রে একরকম। ডিফারেন্ট ম্যাটেরিয়ালের এস এর মানটা ডিফারেন্ট হয়, আর এই মানটা কিন্তু কনস্ট্যান্ট মান। ঠিক আছে, মেনলি এই মানটাকে পরিমাপ করা হয়েছিল, মানে তৈরি করা হয়েছিল হচ্ছে জলের রেসপেক্টে, জলের সাথে তুলনা করে বাকি সমস্ত ম্যাটেরিয়ালের আপেক্ষিক তাপের মানগুলোকে নির্ণয় করা হয়েছিল। তো যেগুলো আমাদের এখনো এত কিছু ডিটেলসে নেই, তোমরা বড় হলে আরো পড়বে এগুলোকে। তো মেনলি আপেক্ষিক তাপ ব্যাপারটা কি হচ্ছে, একটা ধ্রুবক কোয়ান্টিটি যেটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ভিন্ন হয়। এই এস এর মানটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা উপাদানের ক্ষেত্রে ভিন্ন মান হয়। তাহলে এস এর মান ভিন্ন পদার্থের বিভিন্ন হয়। মনে থাকবে তাহলে, যেমন জলের, মনে রাখবে এটা, যেমন জলের ক্ষেত্রে জলের আপেক্ষিক তাপের মান সর্বাধিক হয়, আপেক্ষিক তাপ সর্বাধিক হয়, এবং এর ভ্যালুটা হয় হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এই ভ্যালুটা
জলের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে। কি করে আসলো সেগুলো তোমরা আরো বড় হলে শিখবে, যে কেন জলের ক্ষেত্রে 1 ধরা হয়েছে, কারণ জলের রেসপেক্টেই আমরা আপেক্ষিক তাপ অন্যান্য পদার্থের তুলনা করে করে মাপি, তাই জলকে আমরা 1 ধরে নিই। এবং এই জলের আপেক্ষিক তাপের মানটা হচ্ছে সর্বাধিক, এটা হচ্ছে সিজিএস ভ্যালু, এটা হচ্ছে সিজিএস মান। জলের আপেক্ষিক তাপের সিজিএস মান হচ্ছে এটা। এবার আপেক্ষিক তাপ বলতে কি বোঝানো হলো? আপেক্ষিক তাপ মানে হচ্ছে একটা ধ্রুবক রাশি, যেটা ভিন্ন ভিন্ন উপাদানের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়। আর কি এখান থেকে আমরা আপেক্ষিক তাপের ফর্মুলা তৈরি করতে পারবো। আচ্ছা, এখান থেকে তো কিউর ফর্মুলা আমরা দেখলাম, যে কিউ ইকুয়ালস টু, মনে রাখবে, এম এস টি2 মাইনাস টি1, এটাই হচ্ছে আমাদের কি গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা। আচ্ছা, এখান থেকে আমরা আপেক্ষিক তাপ এস এর ফর্মুলা কি আসবে? এস ইকুয়ালস টু আসবে কিউ বাই এম টি2 মাইনাস টি1 না? এই ফর্মুলাটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে? জাস্ট আমি এই দুটোকে নিচে কিউর নিচে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে আমরা কিউর ফর্মুলাও পেয়ে গেলাম, সরি এস এর ফর্মুলাও পেয়ে গেলাম। এটা আমাদের কিসের ফর্মুলা আসলো? এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের ফর্মুলা। আপেক্ষিক তাপের ফর্মুলা কি? কিউ বাই এম এম টি2 মাইনাস টি1। ঠিক আছে, যেখানে কিউ মানে হচ্ছে তাপের পরিমাণ, এম মানে হচ্ছে বস্তুর ভর, টি2 মাইনাস টি1 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। ক্লিয়ার? এখান থেকে আমরা এসআই পদ্ধতিতে এস এর বা আপেক্ষিক তাপের একক বার করতে পারবো। কি করে বার করব? দেখো, প্রসেস ভালো করে শিখে নাও। এই হচ্ছে কিউ, ওপরে কিউ আছে, কিউ মানে কি? তাপ। তাপের এসআই একক কি? জুল। তাহলে ওপরে লিখবো আমরা জুল, ক্যাপিটাল জে, ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড দেব। এম মানে কি? বস্তুর ভর। বস্তুর ভরের একক কি? এসআইতে কেজি। তাহলে আমরা নিচে লিখবো কেজি, ভরের একক। আমরা বলি না যে 1 কেজি চাল দিন 1 কেজি, কেজি হচ্ছে ভরের একক। টি2 মাইনাস কি? টি1 মানে উষ্ণতার পার্থক্য। উষ্ণতার একক যা উষ্ণতার পার্থক্যের এককতা, তাই না? উষ্ণতার একক যা উষ্ণতার পার্থক্যের এককতা। উষ্ণতার এসআই একক কি? কেলভিন। তাহলে আমাদের কি আসলো? জুল পার কেজি কেলভিন। এটা হচ্ছে এসআইতে আপেক্ষিক তাপের একক। সিজিএস এ কি হবে? সিজিএস এ কি হবে? এস এর একক কি লিখবো? জুলের জায়গায় কি লিখবো? ক্যালোরি। সিজিএস এ তাপের একক ক্যালোরি। কেজির জায়গায় লিখবো গ্রাম। কেলভিন মানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এগুলো সিজিএস ভ্যালু একটু আগে আমরা বলেছি। তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। আর সিজিএস এসআই দুটো মনে রাখবে। আর এই যে আমরা একটু আগে লিখেছিলাম জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ সর্বাধিক হয়, এই মানটা খুব মনে রাখবে, যে কার আপেক্ষিক তাপ সর্বাধিক? জলের আপেক্ষিক তাপ সর্বাধিক। এর মান কত? সিজিএস সিস্টেমে হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এসআইতে কত? এসআইতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন। এটা হচ্ছে এসআইতে জলের আপেক্ষিক তাপ। এই দুটো তাপ আপেক্ষিক তাপের মান তোমাকে মনে রাখতে হবে, বাকিগুলো সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি? আপেক্ষিক তাপ মানে হচ্ছে একটা ধ্রুবক রাশি, যেগুলো বস্তুর উপাদানের প্রকৃতির উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি বললাম কি, যে 1 গ্লাস, ধরো এরকম লেখা আছে, ধরো 1 গ্লাস জল, আর সেম দুটোর গ্লাসের পরিমাণ সমান। এখানে রাখা আছে জল, ঠিক আছে, এটা হচ্ছে 1 কেজির জল, আর এখানে রাখা আছে দুধ, দুটোতে সেম পরিমাণ আছে। এটাও আমাদের 1 কেজি আছে, 1 কেজির দুধ, এটা হচ্ছে জল। আমাকে জানতে চেয়েছি, আচ্ছা এটা হচ্ছে আমাদের ঘরের উষ্ণতায় আছে 25 ডিগ্রিতে আছে, এটাও 25 ডিগ্রিতে, দুটোই সেম ডিগ্রিতে। আমাকে বলেছে এটাকেও 50-এ নিয়ে যেতে, এটাকেও 25 থেকে কোথায় নিয়ে যেতে? 50-এ নিয়ে যেতে হবে। এইটাকেও 25 থেকে 50-এ নিয়ে যেতে হবে। এবার জানতে চেয়েছি যে কোনটা বেশি তাপ নেবে। অফকোর্স মনে রাখবে, যার আপেক্ষিক তাপ যত বেশি সে তত বেশি পরিমাণ তাপ গ্রহণ করে। যার আপেক্ষিক তাপ মানে এস এর মান, আপেক্ষিক তাপ যত বেশি সে গরম হওয়ার জন্য, সে গরম হতে বেশি পরিমাণ তাপ গ্রহণ করে। ঠিক আছে, মনে রাখবে এটা।
আর ঠিক সেরকম ভাবেই সেই যদি বস্তুটা ঠান্ডা হতে চায়, ধরো জলটা গরম হতে যেরকম বেশি পরিমাণ তাপ লাগবে, তার মানে আমরা বুঝতে পারছি যে জলের ক্ষেত্রে আমাকে তাপ বেশি দিতে হবে। অর্থাৎ জলকে 25 থেকে 50-এ নিয়ে যেতে গেলে বেশি পরিমাণ তাপ আমাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ কি? কারণ জলের আপেক্ষিক তাপের মানটা বেশি। আমি কি বলেছিলাম? জলের আপেক্ষিক তাপের মান সর্বাধিক, যে কোনো পদার্থের থেকে সর্বাধিক জলের আপেক্ষিক তাপ। এটার কারণ কি? কারণ জলের আপেক্ষিক তাপ সর্বাধিক। এর কারণে জল কিন্তু প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করবে। আচ্ছা, এবার যদি বলে যে এই আপেক্ষিক তাপ বেশি মানে হচ্ছে বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে। এবার যদি জল ঠান্ডা হতে চায়, জল কিন্তু ঠান্ডা হওয়াতেও অনেক টাইম নেয়। দেখবে 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল ঠান্ডা হয়, কে আগে ঠান্ডা হয় বলে? তো দুধ আগে ঠান্ডা হয়ে যায়। জল কিন্তু যেরকম গরম হতে বেশি সময় নেয়, বেশি পরিমাণ তাপ গ্রহণ করে, ঠিক সেরকম বর্জন হতে অর্থাৎ তাপকে বাইরেও কিন্তু সে খুব কম পরিমাণে বাইরে বার করে, এবং সে ঠান্ডা হতে অনেক বেশি সময় নেয়। কি বলবো তাহলে? গ্রহণ করে কিন্তু আচ্ছা, বেশি পরিমাণে তাপ গ্রহণ করে এবং গরম হতে সমপরিমাণ অন্যান্য পদার্থের থেকে সমপরিমাণ অন্য পদার্থ অপেক্ষা বেশি সময় নেয়। জল গরম হতে দেখবে অনেক সময় নেয়, কারণ ও বেশি পরিমাণে তাপ খাচ্ছে। কিন্তু আবার ঠান্ডা হওয়ার সময় জল অন্য সমপরিমাণ লিখে দিই, কারণ ইকুয়াল অ্যামাউন্টের সমপরিমাণ অন্য পদার্থ অপেক্ষা ঠান্ডা হতে, কি লিখলাম? যে ঠান্ডা হওয়ার সময় জল সমপরিমাণ অন্য পদার্থ অপেক্ষা বেশি সময় নেয়। এটা মানে কি? জল যেমন গরম হতেও অনেক সময় নেয়, জল সেরকম ঠান্ডা হতেও অনেক সময় নেয়। এটার মেন কারণটা কি? এই কারণটা হচ্ছে যেহেতু জলের আপেক্ষিক তাপ সর্বাধিক, তাই এই ঘটনাটা ঘটে। যারই আপেক্ষিক তাপ অনেক বেশি, সে গরম হওয়ার সময়ও কিন্তু অনেক বেশি টাইম নেয় এবং অনেক বেশি তাপ ওকে গরম করতে লাগে। আবার ঠান্ডা হওয়ার সময়ও কিন্তু সে ঠান্ডা হওয়ার সময় অনেক ধীরে ধীরে তাপ বর্জন করে। তো দ্যাটস ওয়াই ওর ঠান্ডা হতেও অনেক বেশি সময় নেয়। ঠিক আছে? তাই কারণটা কি? এটা হচ্ছে ধীরে ধীরে তাপ বর্জন করে, ধীরে ধীরে তাপকে বর্জন করে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল? বাস। তাহলে এখান থেকে আমরা কেন জল আর সমপরিমাণ দুধের ক্ষেত্রে কোনটা বেশি তাপ নেবে সেটা ক্লিয়ার। এরকম টাইপের কোশ্চেন নেয়। আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে সেক দেওয়ার তরল হিসাবে আমরা জলকে ব্যবহার করি কেন? দেখবে আমরা যে হট ব্যাগগুলো ইউজ করি না, কারো দেখবে গাঁটে ব্যথা, আর্থ্রাইটিস, তারা দেখবে সেক দেওয়ার জন্য জলের যে ব্যাগ, হট ব্যাগের মধ্যে জল ভরে দেখে, গরম জল ভরে এবং সেটাকে দিয়ে আবার সেক ফেক দেয়। তো কেন জল ভরলো? তেল ভরতো, দুধ ভরতো। হ্যাঁ, প্রথম 1 নম্বর পয়েন্ট তো জল হচ্ছে সব থেকে সস্তার এবং সহজলভ্য। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে জল যেরকম ঠান্ডা হতে অনেক টাইম নেবে, অর্থাৎ সেক দিতে গেলে আমার মেন উদ্দেশ্যটা কি? যাতে তরলটা অনেকক্ষণ গরম থাকে এবং অনেকক্ষণ আমি সেক দিতে পারি, তাই না? অনেকক্ষণ যাতে তরলটা গরম থাকে। তাহলে এইখানে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে সে কিন্তু তাপ অনেক ধীরে ধীরে ছাড়ে, যার ফলে ও অনেকক্ষণ গরম থাকে। তো এই কোশ্চেনটা তোমাদের আমি লিখে এনেছি, এখানে লিখে না, আমি এখানে এনেছি যে সেক দেওয়ার বোতলে কেন আমরা জলকেই ব্যবহার করি। ফার্স্ট অ্যান্সার তো সহজ, যেটা 1 নম্বর, যে জল সহজলভ্য, জলকে খুবই সহজ উপায়ে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে জলের আপেক্ষিক তাপ সর্বাধিক, জলের আপেক্ষিক তাপ সর্বাধিক, তাই জল অনেক ধীরে ধীরে ঠান্ডা হয়, অনেক ধীরে ধীরে ঠান্ডা হয়। অর্থাৎ কি? ঠান্ডা হতে অনেক টাইম নেয়, অর্থাৎ ঠান্ডা হতে অনেক সময় নেয়
এবং অনেকক্ষণ গরম থাকে। ক্লিয়ার? তাহলে এই কারণেই কিন্তু আমরা সেক দেওয়ার পদার্থ হিসাবে জলকে ব্যবহার করি, ঠিক আছে, কারণ জলের আপেক্ষিক তাপটা সর্বাধিক। তাহলে আমরা আপেক্ষিক তাপের ফর্মুলা ক্লিয়ার? তাহলে কি S ইকুয়াল টু কিউ এম T2 মাইনাস T1। এবার কোনো কোনো বইতে দেখবে এরকম লেখা আছে S ইকুয়ালস টু কিউ এম ডেল্টা টি, এই ফর্মুলাটাও কিন্তু লেখা আছে। এই ডেল্টা টি মানে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, ডেল্টা কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর পরিবর্তন। তো এক্ষেত্রে উষ্ণতার পার্থক্যটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাতে ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে। এই ফর্মুলাটা থেকে তোমাদের আপেক্ষিক তাপের সংজ্ঞা জানতে চাই, কি বলবে জেনে রাখবে। এরকম টাইপের ফর্মুলা থাকলে নিচে হরের যে পোর্শনটা রয়েছে, দেখো এটা লব এটা হর, ওপরে লব হর জানো, হরের যে পোর্শনটা রয়েছে এই হরের পোর্শনটাকে আমরা একক ধরে নিই। তা আমরা এভাবে বলতে পারি একক ভরের কোনো বস্তুর উষ্ণতা, এটাকে একক ধরে নেবো, মানে এক ধরে নেবো একক, এটাকে এক ধরবো। একক ভরের, এটা তো ভর, তাহলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, ঠিক আছে, বা হ্রাস করতে, যা হোক যেটা করতে চাও তুমি, এই এটা হচ্ছে উষ্ণতা। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই আমরা আপেক্ষিক তাপ বলবো। কি বললাম? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই আমরা কি বলবো? আপেক্ষিক তাপ বলবো। এবার আমরা কি করব? আপেক্ষিক তাপ রিলেটেড কিছু অঙ্ক করব। তোমাদের বইতে দেখবে এরকম একটা চার্ট দেওয়া রয়েছে, এই চার্টটা কমপ্লিট করতে বলে স্কুল থেকে। কি করবে দেখো, অ্যালুমিনিয়াম একটা বস্তু বলে দিয়েছে যার ভর বলে দিয়েছে 400, তাহলে এটা হচ্ছে m 400। আপেক্ষিক তাপ অ্যালুমিনিয়ামের এটা বলে দেওয়া থাকবে, জলের ক্ষেত্রে নাও বলতে পারে, অ্যালুমিনিয়াম রূপো হেনাতানার ক্ষেত্রে বলে দেবে, যার বলে দিয়েছে 0.21, ঠিক আছে। আর উষ্ণতার পার্থক্য কত বলেছে? 70 থেকে 30, 4 5 6 7 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 4 5 6 7 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পার্থক্য। এবার আমরা দেখো তাপের ফর্মুলা কি জানি, ms T2 মাইনাস T1, তাহলে m কত? 400, s কত? এত, আর 40 হচ্ছে উষ্ণতার পার্থক্য। ফর্মুলায় বসাবো, অঙ্ক খাতাম, একদম সহজ উপায়, ঠিক আছে। সেম ভাবে আমরা তামার ক্ষেত্রে করব। 100 গ্রাম ভরের তামা, এত হচ্ছে তার আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে ভ্যালুটা বলে দেবে, এটা ধ্রুবক কোয়ান্টিটি বলে দিতে হবে এটা। আর 90 থেকে মানে 50 থেকে 90 এ উষ্ণতা উত্তপ্ত করা হয়েছে, তাহলে কত হবে? 5 এর পর 6 7 8 9 40, সেম। তাহলে কিউর ফর্মুলা কি? এম এস ডেল্টা টি। ডেল্টা কথার অর্থ পার্থক্যটাকে বুঝিয়েছি। তাহলে এম মানে কত? এম মানে হচ্ছে 100 ইন্টু 0.09 ইন্টু 40। এখান থেকে পয়েন্ট তুলে আমি নিচে 100 করতে পারি, 100 100 কেটে দাও, তাহলে কত আসবেন? 4 নং 36, 360। এত ইউনিট কত হবে বলতো? ক্যালোরি। এখানে ইউনিট কত বলতো? ক্যালোরি। কেন বলতো? এগুলো সবকটা কিসে আছে? ডিগ্রি সেলসিয়াস, এটা আছে দেখো ক্যালোরি, গ্রাম সেন্টিগ্রেড, এটা গ্রাম, সবকটা ইউনিট সিজিএস এ আছে। তাই জন্য আমরা তাপের যে ইউনিটটা লিখবো সেটা আমরা সিজিএস লিখবো, জুল লিখবো না। বোঝা গেছে? তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটাও হোমওয়ার্ক করবে যে সীসা আর রূপার ক্ষেত্রে আমরা জাস্ট এমএসটি বসাবো, অঙ্ক হয়ে যাবে। নেক্সট এবার আমরা অঙ্ক দেখবো। কি বলেছে যে একটি 10 গ্রাম ভরের লোহার টুকরোর উষ্ণতা, তাহলে ভর কত বলে দিয়েছে? 10 গ্রাম। লোহার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রিতে আছে, তাহলে প্রাথমিক উষ্ণতা কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। টুকরোটাকে 100 ক্যালোরি তাপ সরবরাহ করলে তাপের পরিমাণ বলে দিয়েছে কত? 100 ক্যালোরি। অন্তিম উষ্ণতা কত হবে? T2 মান জানতে চেয়েছে। আর কি বলে দিয়েছে? আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.11 ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটা বলে দিয়েছে। সিম্পল সিম্পল ফর্মুলা, Q ইকুয়ালস টু ms T2 মাইনাস T1। Q কত? 100, m কত? 10। দেখো এখানে সবকটা সিজিএস এ আছে, ফলে আমাকে কোনো ইউনিট কনভার্সন করতে হবে না। যদি কোনোটা কেজিতে থাকতো, কোনোটা যদি চেঞ্জ থাকতো, তাহলে আমাকে ইউনিট কনভার্সন করতে হতো, ঠিক আছে। এস কত বলে দিয়েছে? 0.11। T2টা জানি না, বার করতে হবে। T1টা 20। বাস এটা কাটো, তাহলে 10 বাই 0.11 ইকুয়াল টু T2 মাইনাস 20। এটা একটু করে দেখো, পয়েন্ট তুললে ওপরে আমি 100 নেব,
তাহলে আমি লিখতে পারি 1000/11, এই মাইনাসটা এই প্লাসে আসবে 20 ইকুয়ালস টু T2। তাহলে এখান থেকে T2 ইকুয়ালস টু কত আসবে, 11 ওপরে 1000 প্লাস, আচ্ছা আমি এখানে তোমাকে ক্যালকুলেটারে করে দেখছি, নাহলে অনেক বেশি সময় টাইম লাগবে। 11 দুগুণে 11 ইন্টু 20, 220, সেখান থেকে আমাদের আসছে 1220/11, এটাকে যদি করে দেখি ভাগ করে 110.90, এত ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সার আসবে। আশা করি বোঝা গেছে, সিম্পল ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবে। জাস্ট এই জায়গাটাকেই তোমাকে, ফর্মুলাটাকেই তোমাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন বলেছে যে 50 গ্রাম জল এত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তার স্বাভাবিক স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। একটা ভরের জল আছে 50 গ্রাম, তাহলে ভর n ইকুয়ালস টু 50, বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, তাহলে প্রাথমিক উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে কেউ বলতে পারবে যে জলের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো জলের স্ফুটনাঙ্ক, এটা তো সকলে জানো, কত? 100 ডিগ্রি সি। তাহলে অন্তিম উষ্ণতা কত বলে দিয়েছে, কততে পৌঁছাতে হবে? স্ফুটনাঙ্কে, মানে 100 ডিগ্রিতে পৌঁছাতে হবে। আর জলের আপেক্ষিক তাপ কত? 1, এটা তো জানি, এটা দেখো বলে দেয়নি, ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো আমাকে জানি, এটা তো আমাকে বলবে না। এবারে আমাকে বার করতে দিয়েছে কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু এম এস T2 মাইনাস T1। এম কত? 50, S1, T2 কত? 100, T1 কত? 25। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসছে দেখি, 100 মাইনাস 25 ইন্টু 50, 3750, এত ক্যালোরি আমার তাপের মানটা আসলো। কিন্তু কথাটা হচ্ছে আমাকে জুল এককে বার করতে দিয়েছে, যে গড়বড় হয়ে গেয়া। আমার তো এখানে অ্যান্সারটা সিজিএস এ এসছে, এটা তো সিজিএস এ, আমাকে বার করতে দিয়েছে জুলে, আমাকে বার করতে দিয়েছে জুলে। কত জুল আমরা কি জানি, এসব আমাকে, এসব সোজা জিনিস। 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে এত ক্যালোরি মানে কি 3750, ক্যালোরি মানে কি হবে 3750 ইন্টু 4.2, কত আসে 15750, 15750 এত জুল। সো অ্যান্সারটা কত আসবে 15750 জুল। জুল কিন্তু ঝুল নয়, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 100 গ্রাম তামার ভরের উষ্ণতা এত ডিগ্রি বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? আই থিঙ্ক এটা তোমরা হোমওয়ার্ক করতে পারবে। আমি লিখে দিচ্ছি, তামার ভর বলে দিয়েছে 100 গ্রাম, গোলকের তাপমাত্রা এত ডিগ্রি বৃদ্ধি করতে বলেছে, তার মানে এখানে T2 মাইনাস T1 এটাই বলে দিয়েছে 40 ডিগ্রি, আর বলে দিয়েছে কি পরিমাণ তাপ লাগবে। আর তামার আপেক্ষিক তাপ দেখো বলে দিয়েছে কত, 0.09 সিজিএস ইউনিট। অর্থাৎ সিজিএস ইউনিট কথার অর্থ কি, এখানে বলে দিয়েছে ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কিউ ইকুয়াল টু এম এস টি, মানে T2 মাইনাস T1 বসাবে, মান বসাবে, বাকিটা তোমরা হোমওয়ার্ক করে নেবে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানতে হবে, আচ্ছা আরেকটা কোশ্চেন এরকম থাকে তোমাদের, এটা খুব পপুলার কোশ্চেন, যে তামার আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝো, এই কোশ্চেনটা থাকে। আচ্ছা, আপেক্ষিক তাপের সংজ্ঞা কি বলেছি, যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তাকেই আপেক্ষিক তাপ বলে। তাহলে এখানে তামার আপেক্ষিক তাপ এত, কি বলবো, একক বা 1 গ্রাম, সরি এখানে সিজিএস এ বলা আছে না, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ তামার খণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগবে, 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে, মনে থাকবে, এই কোশ্চেনটা অনেক জায়গায় দিয়েছে, প্রচুর স্কুলে দেয়, আমি তাই লিখে দিলাম। চলো নেক্সট টপিকে যাই একটু। কোশ্চেনটা আসে তোমাদের ক্যালোরিমিতির মূলনীতি কি।
আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপের প্রবাহ হয়। আশা করি মনে আছে যে গরম, এই যে একটা ছবি দিয়ে করালাম যে গরম বাটির জল থেকে ঠান্ডা বাটির জলের দিকে তাপের প্রবাহটা হচ্ছে। একদম কোথায় করিয়েছে, একদম প্রথমে, এই যে গরম বাটির থেকে ঠান্ডা বাটির দিকে তাপের প্রবাহ হচ্ছে। এটা তাপটা কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর উষ্ণতা সেম হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি। কি বলেছে বলতো? এই গরম বস্তুটা যে পরিমাণ তাপকে বর্জন করে, অফকোর্স ঠান্ডা বস্তুটা সেই পরিমাণ তাপকেই গ্রহণ করবে। কমন সেন্স যে তোমার কাছে দুটো বস্তু রয়েছে। কি বলেছে? দুটো বস্তু। কোথায় আছিস বাবা? বেরিয়ে আয় শোনা। এই যে দুটো বস্তু, একটা M1 একটা M2। এটা T1 টেম্পারেচারে রয়েছে। আচ্ছা, আমি এটাকে T1 টেম্পারেচারে লিখছি, এইটাকে T2 টেম্পারেচারে নিচ্ছি। আচ্ছা, বরং আমি এখানে ছবিটা আঁকি, এত না হ্যাপা করে আমি ছবি এঁকে দিই। এখানে একটা বস্তু M1 যেটা T1 টেম্পারেচারে আছে, আর এখানে একটা বস্তু M2 যেটা T2 টেম্পারেচারে আছে। ঠিক আছে? যেখানে M1টা হচ্ছে বেশি গরম, এটা গরম বাটি, এটা ঠান্ডা বাটি, তার মানে T1 ইজ গ্রেটার দ্যান T2 বলা আছে। এবার তুমি দুটো বস্তুকে টাচ করিয়ে রেখেছো, এটা M1 এটা M2, দুটো বস্তুকে টাচ করিয়েছো। তাহলে কি বললাম আমি? গরম থেকে ঠান্ডার দিকে তাপ যাবে। তাহলে কি হবে? গরম থেকে ঠান্ডার দিকে তাপের প্রবাহটা হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দুটো টেম্পারেচার স্থির হয়ে যায়। তা আমি ধরে নিচ্ছি যে স্থির উষ্ণতা বা তাপ প্রবাহের পর, তাপ প্রবাহের পর উষ্ণতা, অন্তিম উষ্ণতা হচ্ছে টি ধরে নিলাম। মানে এই যে আমি বলেছিলাম না যে 100 ডিগ্রিতে আছে আর একটা 0 ডিগ্রিতে আছে, তো 50 ডিগ্রি সেন্টিগ্রেডে দুটোর টেম্পারেচার একদম ফিক্সড হয়ে যায়, আর কোনো দিকেই কোনো তাপ প্রবাহিত হয় না। এখানেও তাই, এটা T1 এ আছে, এটা ধরো 100, এটা ধরো 0, এটা T2 তে আছে। তাহলে 100 থেকে T2 র দিকে তাপটা যাবে, গরম থেকে ঠান্ডার দিকে তাপ যাবে। সিম্পল। কতক্ষণ তাপ যাবে? যতক্ষণ না দুটোর টেম্পারেচার 50-তে না আসে। অর্থাৎ গরমটা ঠান্ডা হবে, ঠান্ডাটা গরম হবে। অর্থাৎ এখানে কি বলছে? গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুর দিকে যাবে, যে পরিমাণ তাপ ঠান্ডা বস্তুটাকে গ্রহণ করবে ঠিক তত পরিমাণ তাপই গরম বস্তুটা বর্জন করবে না। গরম বস্তুটা যে পরিমাণ তাপ বর্জন করছে ঠিক সেই পরিমাণ তাপই তো ঠান্ডা বস্তুটা গ্রহণ করবে। এইটাই ক্যালোরিমিতির মূলনীতি। কি বলেছে? হিট লস্ট বাই হট বডি, উষ্ণ বস্তুর বর্জিত তাপ, লিখে দিচ্ছি, উষ্ণ বস্তুর দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু কি হবে? শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এইটাই হচ্ছে কি আমাদের ক্যালোরিমিতির মূলনীতি। কি বলা হয়? যদি কোনো দুটো ডিফারেন্ট টেম্পারেচারের বস্তুকে পুরো সারাউন্ডিং এর থেকে, পুরো বাহ্যিক পারিপার্শ্বিকের থেকে সেপারেট করে দুটোকে টাচ করানো হয়, তাহলে কোনো গরম বস্তুটা যে পরিমাণ তাপ বর্জন করে ঠান্ডা বস্তুটা সে পরিমাণ তাপই গ্রহণ করে। তাহলে আশা করি বোঝা গেছে যে কতক্ষণ পর্যন্ত সে গ্রহণ বা বর্জনটা হবে, যতক্ষণ না সে অন্তিম উষ্ণতায় এসে পৌঁছাবে। ঠিক আছে? আমি ধরে নিলাম এটা T1, এটা T2, তাহলে অন্তিম উষ্ণতাটা কত? T। তাহলে এক্ষেত্রে এই বস্তুটা দ্বারা, অর্থাৎ গরম বস্তু দ্বারা বর্জিত তাপ কত হবে বলতো? গরম বস্তুর ভর M1 ধরেছি, তাহলে Q1 ইকুয়ালস টু M1। আমি ধরে নিই গরম বস্তুটার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ হচ্ছে S1, এইটার আপেক্ষিক তাপ হচ্ছে S2, ধরে নিতেই পারি। তাহলে আমি লিখে দিচ্ছি গরম বস্তুটার আপেক্ষিক তাপ S1, তাহলে M1 S1। উষ্ণতার পার্থক্য কত হয়েছে? ও আগে 100-তে ছিল, এখন সে কততে নেমে এসছে? 50-এ। তার মানে কি, যে অন্তিম যেটা ছিল সেটা, মানে যেটা প্রাথমিক ছিল সেখান থেকে অন্তিমটা মাইনাস করতে হবে। অর্থাৎ প্রাথমিক কততে ছিল? 100-তে, মানে T1 এ ছিল, সেখানে অন্তিম কততে এসছে? 50-এ। তাহলে T1 মাইনাস T, এটা বুঝতে কারোর অসুবিধা নেই। আমি তার আগে লিখে দিচ্ছি যে M1 বস্তুর ও প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1, আর আপেক্ষিক তাপ
হচ্ছে S1 আর অন্তিম উষ্ণতা যেটা ফাইনাল টেম্পারেচার পুরো সিস্টেমের সেটা হচ্ছে এত উঁচুতে না হাতই পাই না, সেটা হচ্ছে টি। তাহলে আমার গৃহীত বস্তু মানে সরি গরম বস্তু দ্বারা বর্জিত তাপ কত হবে? M1S1 T1 - T, বোঝা গেছে MST দিয়ে, যেটা ফর্মুলাটা ছিল। আর M2 বস্তুটা, M2 বস্তু অর্থাৎ ঠান্ডা বস্তু, ঠান্ডা বস্তুটি, বস্তুর প্রাথমিক উষ্ণতা কত ধরেছিলাম? প্রাথমিক উষ্ণতা ধরেছি T2, দেন অন্তিম উষ্ণতা কত হয়েছে? ওর উষ্ণতা বেড়েছে তো, প্রথমে ওটা একটা হচ্ছে 100-তে ছিল, একটা 0-তে ছিল, তাহলে 0 ডিগ্রিটা 50-এ উঠবে, মানে উষ্ণতা বাড়বে। তাহলে অন্তিম উষ্ণতা কত ধরা হয়েছিল? কততে গেছে? 50-এ, মানে টি। আর আপেক্ষিক তাপ কত হয়েছিল ধরেছি আমি? আপেক্ষিক তাপ ধরেছি আমি সরি S2 ধরেছিলাম। তাহলে আমি লিখতে পারি যে M2 বস্তু বা ঠান্ডা বস্তু, ঠান্ডা বস্তু দ্বারা, ঠান্ডা বস্তু কি করে? তাপ গ্রহণ করে, তো গৃহীত তাপ Q2 = M2S2 T - T2, অর্থাৎ 50 সরি T - T2। এটা বুঝতে কারোর অসুবিধা নেই। আমরা MS উষ্ণতার পার্থক্য লিখি, উষ্ণতার পার্থক্য মানে কি? 50 থেকে 0 মাইনাস করব, ঠিক আছে? উষ্ণতার পার্থক্য নিশ্চয়ই মাইনাসে হবে না। এবার আমরা কি জানি? অ্যাকর্ডিং টু ক্যালোরিমিতির মূলনীতি, যে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাই, ক্যালোরিমিতির মূলনীতিটা কি ছিল? যে গরম বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়াল টু ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপ। এটা কখন পসিবল? যখন এই বস্তুগুলো, ঠান্ডা বা গরম বস্তু, পারিপার্শ্বিক কোনো সিস্টেমের মধ্যে তাপ গ্রহণ বা বর্জন করছে না। মানে আমি গরম বস্তু, ঠান্ডা বস্তুকে শুধু তাপ দেব, বাইরে বাহ্যিক পরিবেশে তাপ বর্জন করব না, শুধু সিস্টেমের মধ্যে আমি আর ঠান্ডা বস্তু আছি, আর কেউ নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি Q1 = Q2, তার মানে আমাদের ফর্মুলাটা চলে আসে M1S1 T1 - T ইকুয়াল টু M2S2 T - T2. Very, very important formula. Very, very important. Very, very important. Important, important, important. ক্যালোরিমিতির মূলনীতির ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। M1S1 T1 - T ইকুয়ালস টু M2S2 T - T2, অর্থাৎ গৃহীত বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু, বস্তু কেন বলছি, গরম বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপ। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু তাপ চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক শিখলাম, অনেকগুলো কোশ্চেন করালাম, এবং তোমরা এখান থেকে এই কোশ্চেনটা হোমওয়ার্ক করবে যে একটি 50 গ্রাম ভরের পদার্থের খণ্ডের উষ্ণতা এত ডিগ্রি বাড়াতে এত ক্যালোরি তাপ লাগে। তাহলে আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপের ফর্মুলা কি? QM T2 - T1। এখান থেকে কিউ কত বলে দিয়েছে? 25 ক্যালোরি। আর কি কি বলে দিয়েছে? 50 গ্রাম ভর বলে দিয়েছে 50 গ্রাম। আর কি বলেছে? পদার্থের খণ্ডের উষ্ণতা এত ডিগ্রি বাড়াতে, তাহলে উষ্ণতার পরিবর্তনই বলে দিয়েছে 2 ডিগ্রি। সিম্পল ফর্মুলায় বসাবো, অঙ্ক ডান। অঙ্ক ডান কত? 25/50 × 2, 1/4, ঠিক আছে? 0.25 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ইউনিট লেখা মাস্ট, আর দেখতে হবে প্রত্যেকটা ইউনিট সিজিএস এ আছে, তাই আমি সিজিএস ইউনিটটা লিখবো। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক করলাম। আমরা এই কোশ্চেনটা দিয়ে দিলাম তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের অ্যান্সারগুলো প্লিজ তোমরা কমেন্টসে জানাবে। আশা করি প্রত্যেকটা টপিক বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। আজকের প্রথম দিনের ক্লাস, মানে এত লম্বা ক্লাস, প্রচুর পড়িয়ে দিয়েছি আমি, বিশাল পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। বাট এই যে এতগুলো চ্যাপ্টার
আছে, এতগুলো লেকচার হবে তোমাদের, তোমাদের উচিত কিন্তু প্রত্যেকটা লেকচার ইকুয়াল ইম্পর্টেন্ট দিয়ে দেখা, মানে তোমরা ইকুয়াল গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা লেকচার দেখবে, নাহলে কিন্তু একটার সাথে একটা রিলেট করতে পারবে না। আর হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে যেহেতু রেকর্ডেড ভার্সন, 1 ঘন্টা হয়ে গেলে তুমি মাঝখানে খেয়ে আসলে, একটুখানি বেরিয়ে আসলে, তো স্নান করে আসলে, তো পুরো জিনিসটা যে এক টানাই দেখতে হবে, হয়তো মনে হবে একটানা দেখলে মাথা একদম হ্যাং করে যাচ্ছে, তো তুমি 1 ঘন্টা 1 ঘন্টা করে গ্যাপে গ্যাপে দেখো, এভাবেও কিন্তু তোমাদের সুবিধা। তো তোমাদের পুরোপুরি জিনিসগুলো ফ্রিতে এত কিছু তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোকে তোমাদের শুধু গ্র্যাব করে নিতে হবে, এটাই তোমাদের কাজ। তো চলো আমাদের ছোট্ট চ্যাম্পসরা, আজকের জন্য আমার ক্লাস, প্রথম দিনের ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন কিন্তু আমি আবার এই চ্যাপ্টারের আরেকটা সেকেন্ড পোর্শন নিয়ে চলে আসবো। আশা করি এই চ্যাপ্টারে আর কারোর কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে নেবে। আর বলো প্রত্যেকে যে কেমন লাগলো তোমাদের ক্লাসটা, কেমন হচ্ছে তোমাদের প্রথম দিনের এই এই ক্লাসের জার্নি। নিশ্চয়ই আমি প্রত্যেকের কমেন্টস দেখবো, পড়বো এবং রিপ্লাইও করার চেষ্টা করব। তো চলো আজকের জন্য ক্লাস এখানেই, টাটা, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।